মূলত মানুষ যখন বয়সের ভারে নুজ্জ হয়, বুড়ো হয়ে যায়, তা সে নর হন কিংবা নারী হন, তার সেই বার্ধক্যের যে সময়টি সেটি কেমন যায় সেটি নিয়ে মূলত আলোচনা করব। তার আগে এই বুড়ো মানুষদের সম্পর্কে একটি বিখ্যাত বক্তব্য যেটা আমি শুনেছিলাম, সেটি কি হাদিসে কুদসি নাকি কোরআনের কোনো আয়াত নাকি কোনো হাদিস, আমি এটা স্পষ্ট বলতে পারবো না, কিন্তু একজন মশহুর আলেমের নিকট আমি এটা শুনেছিলাম তিনি যখন জুমার খুতবা দিচ্ছিলেন। এখন সেটা কি বায়তুল মোকাররমের সেই বিখ্যাত খতিব যাকে বলা হয় ওবায়দুল্লাহ বা ওবায়দুল হক, তিনি নাকি মাওলানা আব্দুল জলিল নাকি খন্দকার গোলাম মাওলা, কার মুখে শুনেছিলাম আমি বলতে পারবো না, তবে এই তিনজনের যে কোনো একজন এই কথাটি দিয়ে বলেছিলেন জুমার খুতবাতে। বক্তব্যটা হলো, আল্লাহ বলেন যে কোনো বৃদ্ধ যখন তার দাড়ি চুল পেকে যায় এবং বৃদ্ধ বয়সে সে অনুশোচনা না করে দিনের কর্মে রত না হয়ে সে যখন অপকর্ম করে, অন্যায় করে, জুলুম করে, তখন তাকে শাস্তি দিতে আমার আসলে খুব শরম লাগে, লজ্জা লাগে। তো যখন আমি এই বক্তব্যটি শুনছিলাম তখন আসলে আমার মসজিদে উপস্থিতির সংখ্যা এখনের চাইতে বেশি ছিল। আমি ধর্মকর্মে খুব মনোযোগী বেশি ছিলাম এখনের চাইতে, এবং এটা ধরুন বহু বছর আগে, আজ থেকে ৩০-৪০ বছর আগের কথা। তো আর এই কথা শুনে আমি খুব কেঁদেছিলাম, ভীষণভাবে কেঁদেছিলাম, এবং আমি তওবা করেছিলাম এবং আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম যে আল্লাহ, তুমি আমার বার্ধক্যকে এই যন্ত্রণা থেকে রক্ষা করো। কোনো অবস্থাতেই পরিণত বয়সে, বৃদ্ধ বয়সে কোনো হারাম কর্ম যেন আমাকে স্পর্শ না করে, আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দান করো। এই কথা বলে আমি অনেক কেঁদেছিলাম। যা হোক, আমি এখন প্রবীণ না হলেও পৌঢ়, বার্ধক্যের পূর্বক্ষণে আছি। তো আমাদের এই সমাজে আপনি দেখবেন যারা সারাটা জীবন ভালো কর্ম করেন, হয়তো নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করেন না, কিন্তু বৃদ্ধ বয়সে দিব্যি সুস্থ, মানুষজন সম্মান করছেন, তারা যেখানে যাচ্ছেন সেখানে রাজপুত্রের মতো তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। তাদের বৃদ্ধকালে একটা অসাধারণ অভিব্যক্তি ফুটে ওঠে, শ্রদ্ধা, মর্যাদা, সম্মান সব মিলিয়ে, মানে দেখলেই মনে হয় যেন তারা আল্লাহর রহমতপ্রাপ্ত ব্যক্তি। সেটা ধর্মমত নির্বিশেষে, শুধু মুসলমানদের মধ্যে নয়। আপনারা যারা হাফিজজি হুজুরকে দেখেছেন, তিনি বটগাছ মাকড়ে একবার নির্বাচন করেছিলেন এবং তখন ওই সময়টিতে তার চলাফেরা করার সামর্থ্য ছিল না, কিন্তু আপনারা যারা তার নুরানি ছবি দেখেছেন এবং সেই যে তিনি বিছানায় শুয়ে থাকতেন, ওই অবস্থাতে তার কণ্ঠে যে লালিত্য ছিল, স্পষ্টতই বোঝা যায় যে রহমতপ্রাপ্ত ব্যক্তি। আপনি চিন্তা করুন যে বহু বছর অসুস্থ, সমস্ত প্যারালাইজড, কোনো স্মরণশক্তি নাই কবি নজরুল ইসলাম, তার বার্ধক্যকালের ছবিগুলো দেখেন, কিংবা রবীন্দ্রনাথের ছবি দেখেন, বঙ্কিমের ছবি দেখেন, মাওলানা আবুল কালাম আজাদের ছবি দেখেন, আল্লামা ইকবালের ছবি দেখেন, কি অসাধারণ তাদের বার্ধক্য ছিল। আমাদের দেশের অনেক বিখ্যাত লোক, মাওলানা মহিউদ্দিন খান সাহেব ছিলেন, অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরফ সাহেব ছিলেন, প্রিন্সিপাল আবুল কাশেম ছিলেন। তাদের সেই বৃদ্ধ বয়সে আমি তাদের সঙ্গে চলেছি, কাছাকাছি গিয়েছি, তাদের বক্তব্য শুনেছি। বিশ্বাস করেন, তাদের সব কিছুর মধ্যেই মেস্ক এবং আম্বরের গন্ধ ছিল, ব্যক্তিত্বে যে প্রখরতা ছিল। এরকম আমি এই কজনের নাম বললাম, কিন্তু আমার সৌভাগ্য হয়েছে ৮০-র দশকের অলমোস্ট রাজনৈতিক অঙ্গনে, অর্থনৈতিক অঙ্গনে যে সকল দিকপাল ছিলেন, সত্যিকার অর্থে আমি বেহরুজ ইস্পানিকে দেখেছি,
মির্জা বেহরুজ ইস্পাহানিকে দেখেছি, তার বাবাকে দেখেছি, এখন যে সালমান ইস্পাহানি আছেন তার বাবাকে দেখেছি। তো এরা মানে কি ধরনের পাহাড়ের মতো মানুষ ছিলেন আপনি না দেখলে বুঝতে পারবেন না। অসাধারণ তাদের অভিব্যক্তি, ব্যক্তিত্ব ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আমলাদের মধ্যে অনেক বিখ্যাত আমলাকে দেখেছি ৮০-র দশকে। সিএসপি অফিসার ছিলেন, তাদের ধর্ম, কর্ম, শিক্ষা, দীক্ষা, ব্যক্তিত্ব, মানে ভালো মানুষ যে সত্যিকার অর্থে কত সুন্দর হয়ে যায় বার্ধক্যে, এটা না দেখলে বুঝতে পারবেন না। একজন ভদ্রমহিলা আছেন ভারতের, রানীমাতা গায়ত্রী দেবী। নেটে গিয়ে দেখবেন, ইন্টারনেটে। রাজস্থানের সেই এক যে রাজা, ব্রিটিশ জমানাতে সর্বশেষ রাজা, তার স্ত্রী ছিলেন। ইন্দিরা গান্ধীর সঙ্গে তার খুব দ্বন্দ্ব সংঘাত ছিল। তো এনিওয়ে, সেই রাজমাতা গায়ত্রী দেবী আর ইন্দিরা গান্ধী কিংবা মার্গারেট থ্যাচার, এদের যে একেবারে জীবনের শেষ প্রান্তের ছবিগুলো দেখেন আর যৌবনকালের ছবি দেখেন, দেখবেন যে দেখতে এরা মানে মরণের আগে তাদের চেহারার মধ্যে এক ধরনের সৌন্দর্য চলে এসেছিল। আপনি আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের ছবিগুলো দেখেন, ৮০ বছর বয়সে তার ছবিগুলো দেখেন। নেলসন ম্যান্ডেলার ছবি দেখেন, কি অসাধারণ। আপনি আকবরের ছবি দেখেন, ৮০ বছর বয়সে আওরঙ্গজেবের ছবিগুলো দেখেন, জাহাঙ্গীরের ছবিগুলো দেখেন। বয়স যত বেড়েছে, তাদের কর্ম এই পৃথিবীতে তাদেরকে অসাধারণ সৌন্দর্যমণ্ডিত করেছে। অন্যদিকে ফেরাউনের ছবি দেখেন, বৃদ্ধ বয়সে কেমন শয়তানের মতো হয়ে গেছে। বাংলাদেশে একই অবস্থা। অনেক মানুষ, আপনি বঙ্গবন্ধুর ছবি দেখেন, যৌবনকালের ছবি দেখেন আর মৃত্যুর আগে তার ছবি দেখেন। 1975 সনের পোর্ট্রেটগুলো দেখেন আর 1954 সালের পোর্ট্রেটগুলো দেখেন। 54 সনের বঙ্গবন্ধুকে আপনার বঙ্গবন্ধুই মনে হবে না? এইরকম। ইভেন আপনি শেখ হাসিনাকে দেখেন, বেগম জিয়াকে দেখেন। বেগম জিয়া এখন বড় বয়স হয়ে গেছে। শেখ হাসিনাকে দেখেন, যে তার যে 78 বয়সের যে ছবি, এটা দেখেন। আর তিনি যখন তরুণী ছিলেন, যার বয়স যখন 21-22 বছর ছিল বা 30-31 বছর ছিল, ওই সময়টিতে তার ছবিগুলো দেখেন। আপনার কাছে মনে হবে এই তার শেষের দিকের ছবিগুলো, বা বেগম জিয়ার সেই জেলে যাওয়ার আগের যে ছবিগুলো, জেলে উনি অসুস্থ হয়ে গেছেন, এই কারণে তার হাত বাঁকা হয়ে গেছে, এটা তার প্রতি যে জুলুম করা হয়েছে এর কারণে। কিন্তু তারপরেও তার মুখের দিকে তাকিয়ে দেখেন, তার মুখের ছবির মধ্যে যে লালিত্য আছে, মাধুর্যতা রয়েছে, এটাই তার সারা জীবনের কর্মের প্রতিচ্ছবি ফুটে এসেছে তার মধ্যে। তো সেই ক্ষেত্রে মানুষের কর্ম, তার চিন্তা, তার চেতনা, এটি যখন ম্যানকাইন্ডে যায়, মানুষের কল্যাণে যায়। প্রত্যেকটা মানুষের জীবনে ভুল থাকে, ভ্রান্তি থাকে। এই পৃথিবীর কোনো মানুষ পাপের ঊর্ধ্বে নয়। আল্লাহ নবী এবং রাসূলদেরকে বিশেষ মর্যাদা দিয়ে ওয়েল প্রোটেক্ট রাখেন গুনাহ থেকে। এর বাইরে যত ওলি আল্লাহ, গাউস কুতুব রয়েছেন, সবার জীবনে ভুল রয়েছে, পাপ রয়েছে, গুনাহ রয়েছে। তো রাজনীতিবিদ বলেন, কবি, সাহিত্যিক, তাদের জীবনেও পাপ আছে, গুনাহ আছে, পরকীয়া আছে, জেনা রয়েছে, ব্যভিচার রয়েছে, খুন রয়েছে, ধর্ষণ রয়েছে, কত কিছু রয়েছে। কিন্তু ওই যে কিয়ামতের ময়দানে কাটাকাটি হয় ভালো মন্দ, তো ভালোর পরিমাণ যদি খুব বেশি হয়ে যায় আর মন্দের পরিমাণ তুলনামূলকভাবে কম হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রেটেস্ট মহামানব যারা আছেন, আপনি জর্জ ওয়াশিংটনের দিকে তাকিয়ে দেখেন, আপনি এখনও যদি রানী এলিজাবেথের ছবি দেখেন, রানী এলিজাবেথ ওয়াজ দ্য, কি বলবো, যাকে বলে সেক্সের জন্য রীতিমতো পাগল ছিলেন এবং বহু পুরুষকে তিনি মেরে ফেলেছেন। তার বাবা অষ্টম হেনরি সম্ভবত, তিনি তার দুজন স্ত্রীকে মেরে ফেলেছেন, 4টে বিয়ে করেছিলেন, আর অনৈতিক জীবন তো ছিল। কিন্তু এজ এ গ্রেট ম্যান হিসেবে তার যে কর্ম, এখনও যদি আপনি অষ্টম হেনরির ছবি দেখেন পাগল হয়ে যাবেন। এভাবে আপনার যাকে বলা হয় চেহারার মধ্যে একটা নূরের জিল্লতি দিতে থাকে। আর আপনি যদি শুধু মন্দ কাজ করতে থাকেন, মন্দ চিন্তা করতে থাকেন, অন্যের অনিষ্ট সাধন করতে থাকেন, মুনাফিকি করতে থাকেন, জাস্ট লাইক কারুন, জাস্ট লাইক হামান, জাস্ট লাইক মির্জাফর, জাস্ট লাইক যাকে বলা হয় আবু জেহেল, আবু লাহাব, আপনার
শেষের যে জিন্দিগিটি হবে, আপনার চেহারাটা বিকৃত হয়ে যাবে, চুল এলোমেলো হয়ে যাবে, আপনি আশ্রাবেন কিন্তু চুল ঠিক থাকবে না। তারপর আপনার চামড়া এমন অবস্থা হয়ে যাবে এবং শেষ মুহূর্তে এসে, জীবনের শেষ প্রান্তে এসে আপনার গুনার পাহাড়গুলো আপনার উপর এমনভাবে, যাকে বলা হয়, আছড়ে পড়বে যে আপনার মৃত্যুর প্রকৃতি দেখে, আপনার পরিণতি দেখেই কিন্তু মানুষজন বুঝে যাবে যে মৃত্যুর পর আপনার জন্য কি পরিণতি অপেক্ষা করছে এবং আপনি আসলে কেমন মানুষ ছিলেন। তো সেই দিক থেকে নারী হোক নর হোক, যারা বৃদ্ধ বয়সে এসে লোভের কবলে পড়েন, লালসা থেকে বের হতে পারেন না, কামনা তাদেরকে তাড়িত করে, ব্যভিচার তাদেরকে তাড়িত করে এবং একটার পর একটা প্রতারণা করতে থাকেন ব্যক্তির সঙ্গে, পরিবারের সঙ্গে, দেশের সঙ্গে, জাতির সঙ্গে, এই পৃথিবীতে তাদের যে কি পরিণতি হয়েছে আপনি চিন্তা করেন। একজন লোভী মানুষ, সুদখোর এবং সম্পদ লোভী, এই মানুষদের মধ্যে সবচেয়ে মন্দ মানুষ হিসেবে যাদেরকে আমরা বর্ণনা করি সে হলো হজরত মুসা আলাইহিস সালামের সম্ভবত চাচাতো ভাই কারুন, যে ফেরাউনের আমির ছিল বা ওমরা ছিল অথবা মিনিস্টার ছিল, খুব বড়, মানে যাকে বলা হয় ওই জমানাতে মিশরের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কারুনকে তার ধন সম্পদ সহ জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছিলেন দৃষ্টান্ত স্থাপন করার জন্য। সে তার সমস্ত ধন সম্পদ সহ একেবারে সবার লক্ষ লক্ষ মানুষের সামনে মাটির মধ্যে ডুবে গিয়েছিল। এই কারুনের মতো লোক যারা আছেন এই জমানাতে, আগের জমানাতে বা আগামীতে, তাদের সকলের জন্যই একই পরিণতি। আফসোস, আমরা ইতিহাস থেকে কখনোই শিক্ষা নেই না। যারা এই ভিডিওটি শুনছেন তাদের কাছে দোয়া চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে যা বললাম এই বিপদ এবং বিপত্তি থেকে রক্ষা করেন এবং বার্ধক্যের যে সুফলগুলো এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীলদের দিয়ে থাকেন, আমাকে যেন তার অন্তর্ভুক্ত করে নেন। আর আমি আমার এই জায়গা থেকে আপনারা যারা দেখছেন তাদের সকলের জন্য দোয়া করছি। এই আগামীতে যারা দেখবেন তাদের জন্য দোয়া করছি। আমি হয়তো থাকবো না, কিন্তু আপনারা এই ভিডিও যদি থেকে যায়, প্ল্যাটফর্ম থেকে যায়, আপনারা দেখবেন, তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন আপনাদের সবাইকে হেদায়েত দান করেন এবং আপনাদের জীবনের শেষ অংশটি, বার্ধক্যটি যেন সম্মানের হয়, মর্যাদার হয়, দৃষ্টির নন্দন হয় এবং হাসি মুখে নূরের জিল্লতি নিয়ে আপনারা যেন শাহজালাল বিমানবন্দরে আগুন, একদম ভয়াবহ আগুন। পত্রিকাগুলো থেকে দেখছিলাম যে বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এইটি সম্পর্কে আসলে একটু ছোট্ট আপনার মন্তব্য জানতে চাই, কারণ এই কদিনের মধ্যে ঘন ঘন কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। চট্টগ্রাম ইপিজেড, তার আগে ঢাকার মিরপুরের একটি রাসায়নিক গুদামে আগুনের ঘটনা ঘটেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলছেন এসব ঘটনা পূর্ব পরিকল্পিত, এক সূত্রে গাথা এবং ফ্যাসিস্টদের জোরালো সহিংসতা শুরু করেছে বলে তিনি তার বক্তব্যে বলছেন। আসলে কি মনে হয়, কি হচ্ছে, কেন হচ্ছে? প্রথমত কথা, ঢাকার বিমানবন্দরের কার্গো ভিলেজে যে আগুন, এটা একটা মর্মান্তিক ব্যাপার, একটা ভয়াবহ ব্যাপার। ঠিক কত ক্ষতি হয়েছে এই মুহূর্তে আগুন মোটামুটি ভাবে নিয়ন্ত্রণে এসেছে। ভালো খবর যেটা, যে উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। এই মুহূর্তের খবর, এটা একটা ভালো ব্যাপার এই মুহূর্তে। এই ব্যাপার। আর উম, পূর্ব পরিকল্পিত কিনা, এটা নাশকতা কিনা, আমি আসলে এই মুহূর্তেই এভাবে মন্তব্য করতে চাই না। প্রত্যাশা রাখি যে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এটা সত্যিকার অর্থেই একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। তদন্ত হয়ে যাদের বিরুদ্ধে যদি সেরকম কোনো কিছু প্রমাণ পাওয়া যায়, সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বিবৃতি দেওয়া হয়েছে, যদি সেরকম কোনো প্রমাণ পাওয়া যায় যে এটা নাশকতা হতে পারে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যক্তি বলতে আমি সংশ্লিষ্টদের কথা বলছি, তাদের বিরুদ্ধে শুধু ব্যবস্থা নয়, আমরা তো কঠোর কঠোর শব্দ বলতে বলতে এগুলোকে একেবারে ক্লিশে করে ফেলেছি। এখন আর কঠোর বললে মানুষ খুব একটা তার প্রতি গুরুত্ব দেয় না। তো এর অ্যাকচুয়ালি একটা ব্যবস্থা নেওয়া দরকার।
আর সরকারের জায়গা থেকে আমি মনে করি যে ক্ষয়ক্ষতির পরিমাণ তো নির্ধারণ করা হবে, কারো বিমা করা আছে, কারো বিমা করা নাই, কি আছে আমি জানি না। সেটা কি মিলিয়ন ডলার না বিলিয়ন ডলার না কয়েক বিলিয়ন ডলার সেটাও জানি না। আমদানি হয়ে যে সমস্ত পণ্য এসেছে মূলত সেগুলোর ক্ষতি হয়েছে কত, সেটা ক্ষয়ক্ষতির হিসাব করা হবে। যে জায়গাটা সরকারের এখন আবার নতুন করে আরেকটু গুরুত্ব দেওয়া দরকার, যে সরকারের ভেতরে এখনো বহু জায়গাতে আহ, পূর্ব পূর্বতন সময়ের যে লোকজন, যে সুবিধাভোগী লোকজন ছিল, তারা এখনো নানাভাবে রয়ে গেছে। এখন সেই সমস্ত যে রয়ে যাওয়া, এই রয়ে যাওয়ার কোনো মানে প্রতিফলন এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলোতে পড়ছে কিনা, এই বিমানবন্দরের তদন্তের পাশাপাশি এই পুরো বিষয়টি তদন্ত করা দরকার। এবং যেহেতু হুম। ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং সেই নির্বাচনের আগে আশঙ্কা করা হচ্ছে যে নানা রকমের জটিলতা তৈরি করা হতে পারে, তো একটা জটিলতা হয়ে যাওয়ার পরে আওয়ামী দোসররা করেছে এরকম কথা আমার ধারণা যে মানুষ শুনতে চাইবে না সরকারের জায়গা থেকে, আমাদের কাছ থেকে। মানুষ যেটা জানতে চাইবে আগে ভাগেই ব্যবস্থা, একটা সত্যিকার অর্থে ব্যবস্থা এবং কঠোর ব্যবস্থা, সেই ব্যবস্থাটা জি। আগে নেওয়া দরকার। এবং পূর্বতন সময়ের যদি সন্দেহভাজন কোনো ব্যক্তি, সন্দেহভাজন কেউ যদি থেকে থাকেন, তারা যদি গুরুত্বপূর্ণ জায়গাতে থেকে থাকেন, সব জায়গাতে, শুধুমাত্র বিমানবন্দরের ঘটনার কথা বলছি না, তাদের বিষয়ে আমার ধারণা যে সরকারের দ্বিতীয়বার চিন্তা করা দরকার। সত্যিকার আপনি অর্থেই কোনো বলছেন ভালো যে মানুষ সেখানে যেন মানে ক্ষতিগ্রস্ত তাদের না কোনো হয়। প্রতিফলন আছে কিনা এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায়, তদন্তেও যে প্রতিফলন থাকবে না তারই বা নিশ্চয়তা কি? মানে তাদের কোনো প্রতিফলন, তারই কি এখন নিশ্চয়তা থাকে? তদন্তটা কিভাবে হয়, কাদেরকে নিয়ে করা হয়, সেটার উপরে নির্ভর করছে। এই মুহূর্তে আসলে এই বিষয়টি নিয়ে আগাম মন্তব্য মনে হয় আমরা যদি না করি, সেটাই ভালো। আমাদের একটু দেখতে হবে, একদিন দুই দিন পরে গিয়ে আমরা নিশ্চয়ই, ক্ষয়ক্ষতির নিশ্চয়ই পরিমাণ জনাব গোলাম জানতে মোর্তজা, পারবো। তা তো বটেই, তা তো বটেই। মানে এর আগেও সচিবালয়ে যখন আগুন লাগলো তখনও শুনেছিলাম ফ্যাসিস্টরা এর মধ্যে থাকতে পারে, পরে আসলে দেখা গেল না। তার আগের সরকার যখন, সেই পলাতক সরকার, এখন যারা পলাতক আছেন তারা যখন ক্ষমতায় ছিলেন, তারা যখন ছিলেন তখনও একসময় হলো না খুব মার্কেটে একের পর এক, বঙ্গবাজার, নিউ মার্কেট আগুন লাগছিল, এসি বিস্ফোরণ, তখনও শুনছিলাম এর সাথে নাকি বিএনপি জামাত জড়িত, কিন্তু এই আসলে এই কিছুই শেষ কারণেই, পর্যন্ত হ্যাঁ, তদন্তে আর আসে এই না। কারণেই এই কারণেই আগাম মন্তব্য আমি করতে রাজি নই। আমি যে আমি যে আশঙ্কার কথা বলেছি, যে প্রশাসনের ভেতরে যদি সেরকম কেউ থেকে থাকে, সেরকম যদি ইঙ্গিত পাওয়া যায়, তাহলে সরকারের নির্বাচনকে সামনে রেখে অনেক বেশি সজাগ বা সচেতন হওয়া দরকার। তবে কোনো অবস্থাতেই ভালো কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটাও বিবেচনায় রাখা দরকার। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ, স্পষ্ট আপনার বক্তব্য। এবারে আসি জুলাই সনদ নিয়ে একটু কথা বলতে। জুলাই সনদের আয়োজন, সেটি নিয়ে অনেক আলোচনা ছিল এবং তারপর আলোচনার পরে অনেক সমালোচনাও তৈরি হয়েছে। একটা মানে মাননীয় প্রধান উপদেষ্টা সেখানে বক্তব্যে বলছেন যে তিনি এটাকে আল্লাহর রহমত বলছেন, যে একটি বিশেষ দিন, বিশেষ ক্ষণ আমরা পেয়েছি যখন সমস্ত জাতি, সমস্ত রাজনৈতিক নেতা একসাথে হয়ে জুলাই সনদ স্বাক্ষর করেছেন। আহ, মানে এটি কথাটি আসলে কি সত্য? কারণ সমস্ত রাজনৈতিক দল কোথায় সেখানে আছে? যারা আলোচনায় ছিল তারা, তাদের মধ্যেই 6টি দল আসলে সেখানে নাই। গুরুত্বপূর্ণ যাকে অন্যতম প্রধান দল হিসেবে বিবেচনা করা হয়, এনসিপি, তারা নাই। তারা বলছে এটি প্রতারণা হচ্ছে, জাতিসংঘে জাতীয় ঐক্যের নামে প্রতারণা হচ্ছে। আর যদি ওই সংখ্যার দিক থেকে বিবেচনা করি, যেভাবে জুলাই সনদে দেখানো হচ্ছে যে এটি জুলাই সনদের ভাষ্য, এতটি দল এটিতে ঐক্যমত হয়েছে। 1 নম্বরে যেমন দেখলাম 32টি, 2 নম্বরে সম্ভবত 29টি, এরকম। তো নিবন্ধিত দলের সংখ্যা বাংলাদেশ নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী 56টি, তার মধ্যে স্বাক্ষর করলো 24টি। সমস্ত দল কিভাবে আসলে এখানে, রাজনৈতিক দল, নেতা বা সমস্ত জাতি কিভাবে ঐক্যবদ্ধ হলো? প্রথমত কথা, আপনি যে সমস্ত কথা বললেন, আমি পুঙ্খানুপুঙ্খ প্রতিটা প্রশ্ন, প্রতিটা সংখ্যা ধরে কথা বলবো না। আমি যেটা বলবো যে জুলাই সনদ, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেটার সঙ্গে খুবই সম্পৃক্ত ছিল, এবং বাংলাদেশের মানুষের এই জায়গাটাতে খুব বড় রকমের একটা প্রত্যাশা আছে। এবং সেই প্রত্যাশার জায়গাটা একটা লম্বা সময় ধরে যখন জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে, সেই আলোচনার সময় নানা তর্ক বিতর্ক, মত দ্বিমতের মধ্য দিয়ে মোটামুটি ভাবে একটা জায়গায় আসা গেছে। এরকম একটা সনদ তৈরির সময় সবগুলো বিষয় নিয়ে সবাই একমত হবে, ব্যক্তিগতভাবে আমি সেটা প্রত্যাশা করি হুম। না বাংলাদেশের বাস্তবতায়, রাজনৈতিক দলগুলোর বাস্তবতায়। তো সেটা হয়ও নাই। সেটা না হওয়া সত্ত্বেও রাজনৈতিক দলগুলো যে একত্রে এসেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাদের আপত্তি জানিয়ে যে স্বাক্ষর করেছে, এটা প্রধান উপদেষ্টা যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, যে পর্যায়ের গুরুত্ব দিয়ে তিনি কথা বলেছেন, তার সঙ্গে আমার দ্বিমত নেই।
আমি তার সঙ্গে একমত পোষণ করি। হুম। এই জায়গাটাতে আমার কিন্তু যে সমস্ত জায়গাটাতে জাতি, সমস্ত না, রাজনৈতিক আমি নেতারা একমত হলেন, আমি এটা খুবই আমি গুরুত্বপূর্ণ আসছি কথা। আপনার কথায়, আমি আসছি। এই জায়গাটাতে পুরো ব্যাপারটা, আপনি যে 6টি 10টি 9টি ইত্যাদি কথা বললেন, দলের কথা বললেন যে তারা থাকলো না, আমার কাছে এই জায়গাটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি দল। আপনি বলতেই পারেন দল হিসেবে হয়তো তারা ছোট, এখনো তারা নিবন্ধন নেয়নি, এরকম নানা কথা বলা যাবে, কিন্তু একটি দল এই জুলাই সনদ অনুষ্ঠানে না উপস্থিত না থাকায়, তারা স্বাক্ষর না করাটা অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা তৈরি করেছে। এটা কেউ স্বীকার করবেন, কেউ স্বীকার করবেন না, কিন্তু জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত একজন সংবাদকর্মী হিসেবে, হুম। আমি এখন সরকারি চাকরির অংশ হিসেবে বলছি না, জুলাই আন্দোলনের, আগস্ট গণ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত একজন মাঠ পর্যায়ে থেকে কাজ করা একজন মানুষ হিসেবে এটা আমাকে অত্যন্ত বেদনাসিক্ত করেছে যে জুলাই আগস্ট আন্দোলনের যে সামনে থেকে নেতৃত্ব দেয়া যে প্রধান শক্তি, প্রধান ব্যক্তিত্বরা, রাজনৈতিক ভাবে হুম। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এখন তারা এনসিপির নেতা, এই যে তাদের যে উপস্থিতিটা থাকলো না, এটা একটা বেদনাদায়ক ঘটনা। তাদের উপস্থিতি যদি থাকতো তাহলে আজকে যে বিতর্কের কথা বলছেন আপনি, এতগুলো দল থাকলো, এতগুলো দল থাকলো না, প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে সমস্ত দেশের মানুষ, এগুলো কোনো কিছু নিয়েই কোনো প্রশ্ন উঠতো না, যেহেতু এখানে প্রধান শক্তিটি, জুলাই আন্দোলনের প্রধান শক্তিটি, শক্তি বলতে মাঠ পর্যায়ের শক্তি, নেতৃত্বের শক্তি, তারা না থাকার কারণে। তবে এখনো আমি এই জায়গাটা নিয়ে আমি বেদনাসিক্ত, বাট আমি অতটা হতাশ নই যে কিছুই হলো না। এখনো যেহেতু তাদের সঙ্গে আলোচনা চলছে, এখনো যেহেতু তারা রাজনীতিতে সক্রিয় আছে, সরকারের সঙ্গে তাদের আলোচনার পথ বন্ধ হয়ে যায়নি, এখনো স্বাক্ষর করার ব্যাপারটা আছে। কিন্তু এই জায়গাটাতে একটা বড় কষ্টকর ঘটনা ঘটে গেছে যে জুলাই যোদ্ধা নামে যারা প্রতিবাদে সামিল হয়েছিলেন, সেখানে যারা এসেছিলেন, আমার ধারণা যে এই জুলাই যোদ্ধাদের সঙ্গে যে পুলিশ যে আচরণ করলো, পুলিশ যে তাদের লাঠিপেটা করলো, এই জায়গাটা আমার ধারণা যে লাঠিপেটা না করেও তাদের সঙ্গে এক ধরনের সমঝোতায় বা তাদেরকে এক পাশে রাখা বা সরিয়ে দেয়া বা ইত্যাদি ইত্যাদি কোনো না কোনো কিছু করার সুযোগ ছিল। এদের প্রতি যেভাবে নির্দয়ভাবে পুলিশি লাঠিপেটা হয়েছে, আমার ধারণা যে এটার কোনো দরকার ছিল না। এই কাজটি করা মোটেই ঠিক হয়েছে বলে আমি মনে করছি না। জি, মানে তাহলে এই যে এই কাজটি হলো, তাহলে আর সমস্ত জাতির ঐক্যবদ্ধ কোথায় হলো? আর মানে এই প্রশ্নটা কি পরবর্তীতে, যেহেতু এটি আসলে পাঠ্যপুস্তকে থাকবে, জাদুঘরে সংরক্ষিত থাকবে এই পুরো বিষয়গুলো, তখন কি এই প্রশ্নটা আসবে না? যেহেতু সংখ্যার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ যেই দলগুলো আলোচনা ছিল 2-3টা দল বা 4-5টা ম্যাক্সিমাম দল ছাড়া বাকি দলগুলোতে কারা আছেন প্রধান নেতার নামও আসলে জানি না আমরা, 2-1টি দলের শুধুমাত্র একজন নেতাকে করে চিনি। কিন্তু সংখ্যা তত্ত্ব দিয়ে দেখানো হচ্ছে যে 32টি দল একমত হয়েছে, 29টি দল একমত হয়েছে, বা 30টি 20টি এরকম করে এক একটা প্রস্তাবনা, এবং সেখানে একমত হয়েছে সংখ্যা দেখানো হচ্ছে। সেই হিসাবে বলছি যে তাহলে পরবর্তী যখন এই সংখ্যার বিবেচনায় আসবে, 56টির মধ্যে 24টি, আসলে অর্ধেকেরও কম দল একমত হয়েছে, জাতীয় ঐক্য প্রশ্নবিদ্ধ হবে না পরবর্তীতে আলোচনার সময়? বাংলাদেশের বাস্তবতায়, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আপনি যদি শতভাগ একমত হয়ে কোনো কাজ করতে চান, আমার ধারণা সেই বাস্তবতা বাংলাদেশে নাই, কোনো ক্ষেত্রেই আমরা মেজরিটি তো হতে পারি থাকবে না। অন্তত। কোনো ক্ষেত্রেই আমরা হতে পারি না। মেজরিটি আপনি সংখ্যা দিয়ে বিচার করতে গেলে মেজরিটি, আর রাজনৈতিক দলের আচার আচরণ, গঠন, ইত্যাদি ইত্যাদি, আকার আকৃতি ইত্যাদি ইত্যাদি দিয়ে যদি বলেন, তাহলে এটাকে সংখ্যাগরিষ্ঠ না বলার কোনো কারণ নাই, যদিও আমি ওই সংখ্যা নিয়ে খুব একটা আগ্রহী নই কথা বলতে। আর বাংলাদেশের মতো বাস্তবতায় এটা পাঠ্যপুস্তকে থাকুক, যে জায়গাতেই যাক হুম। না কেন, এই শুধুমাত্র এনসিপির বিষয়টি ছাড়া আমি পুরো ব্যাপারটিকে অনেক বড়ভাবে দেখি। যে এতদিন ধরে আলোচনা করে মোটামুটি ভাবে একটা জায়গায় আসা গেছে, বাংলাদেশে বহু বছর ধরে বা বহুবার পরে, 90-এর আন্দোলনের পরে 3 জোট একত্রিত হয়ে একটা রূপরেখা করেছিল, রূপরেখা দিয়েছিল। এর বাইরে 90-এর পরে এই 24 বছরে বাংলাদেশের মানুষ কখনোই এরকম রাজনৈতিকভাবে একসঙ্গে বসতে পারে নাই, তর্ক বিতর্ক, আলোচনা, সংবিধানে আগে না আইনি ভিত্তি আগে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে নাই। তো আলোচনা করে একটি যে পর্যন্ত আসা গেছে, আপনি যে সীমাবদ্ধতার কথাগুলো বলছেন, আমি সেই সীমাবদ্ধতার কথাগুলোকে মেনে নিয়েই বলছি, যে পর্যন্ত আসা গেছে সেই পর্যন্ত একটা বড় অগ্রগতি। তবে সামনে এখনো সময় আছে,
এখনই হুম। এতটা হতাশ হবার কিছু নাই। যদি এনসিপির সঙ্গে একটা সমঝোতায় আসতে পারে সরকার, এনসিপির যে দাবি, বিএনপি বা জামাতের যে অবস্থান, এই জায়গাগুলোতে যদি মোটামুটি ভাবে আরেকটু কাছাকাছি আসার সুযোগ তৈরি হয়, তাহলে আমার ধারণা যে যে বিতর্কগুলোর আশঙ্কা আপনি করছেন, সেই বিতর্কগুলোর আশঙ্কা অনেকখানি কমে যাবে। হুম। একেবারে বিতর্ক মানে চলে যাবে এনসিপির যে আমি সেটা দাবি মনে করছি না। বাস্তবায়নের পদ্ধতি, আইনি ভিত্তি দেয়া, এটা তো আর অনেক আগে থেকে বলছে, কিন্তু এই বিষয়গুলোতে মানে এতদিনে একমত হতে পারলো না। আচ্ছা, সামনে আরো 15 দিন বাড়িয়ে দেওয়া হলো। এতগুলো এতদিনে একমত হতে পারলো না কারণ এখানে তো সরকারের একমত হওয়ার ব্যাপার নয়, এখানে পক্ষ প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর একমত হওয়ার ব্যাপার। সরকার তো বিএনপি কে বলতে পারে না যে তোমরা এই এই ক্ষেত্রে রাজি হয়ে যাও। বিএনপি কোনটাতে রাজি হবে আর হবে না সেটা বিএনপির ব্যাপার, জামাত কোনটাতে রাজি হবে আর না হুম। হবে সেটা জামাতের ব্যাপার। সিপিবির দল হিসেবে যত ছোটই হোক না কেন সেটা তো তাদের স্বাধীনতা। এখন সেই জায়গাটিতে তো সরকারের শুধু একার দায় নয় যে এই এতগুলো রাজনৈতিক দল রাজি হলো না, তাদের কাছে মনে হয়েছে যে এই জায়গাতে তাদের মতো করে হচ্ছে না, সেই কারণে এখন তারা জনাব রাজি গোলাম হচ্ছেন না। মুর্তজা, রাজি না হলে কি হবে? মানে এতদিন ধরে যেহেতু রাজি হয় নাই, না হবার একটা আশঙ্কা কিন্তু রয়েই যাচ্ছে। না হলে কি হবে? দেখেন, গণতন্ত্রে আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, একটি দল যদি 50% ভোট পায়, আরেকটি দল যদি 48% ভোট পায়, তার মানে একটি দলকে 50 জন সাপোর্ট করে, আরেকটি দলকে 52 জন সাপোর্ট করে, বা 50 জন সাপোর্ট করে, আরেকটি দলকে 48 জন সাপোর্ট করে। 48 জনকে যে সাপোর্ট করে তার মতামতটার প্রতিফলন কিন্তু ঘটে না প্রথম অবস্থাতে। হুম। ওই মাত্র 2 জন বেশি থাকে সেটার মতামতেরই প্রতিফলন ঘটে। তো সুতরাং আপনি যদি এখানে ওই বিচারটা করতে যান তাহলে একেবারে একমত হয়ে যেতে পারবেন আপনি সব জায়গাতে। আমি তো সেই প্রত্যাশা করছি না। যতটা হওয়া গেছে ততটা একটা অগ্রগতি, সামনের সময়টাতে যদি আরেকটু এগায় তাহলে কিন্তু ওই আরেকটু যে প্রশ্নটা অগ্রগতি। তো একটা জায়গায় যে আইনি ভিত্তি দিতে হবে, বাস্তবায়নের পদ্ধতিটা এখনই নির্ধারণ করে যেতে হবে, এটি হচ্ছে তারা বলছে, কিন্তু এই এখন বিষয়ে এটা তো তারা আমরা একমত জানি হয়ে না যে আসতে পারে নাই। এটা না গণভোট হবে সামনের তো কবে সময়টিতে। হবে? যে দেখেন, সেটি নিয়ে যেহেতু একমত হওয়া যায় নাই, আবার এনসিপি তো বলে রেখেছে যে জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে, এরকম বিষয় রয়ে গেছে। তাহলে আসলে দেখেন সামনেটি নিয়ে কি রাজনীতিতে নির্বাচন কেন্দ্রিক কোনো আশঙ্কা দেখেন কিনা? রাজনীতিতে আমি কোনো কিছুকে ধ্রুব মনে করি না যে পরিবর্তন হবে না। এনসিপির বক্তব্য এখন যেরকম আছে, বিএনপির যে অবস্থান আছে, জামাতের যে অবস্থান আছে, সরকার যে নির্বাচনটি করতে চাইছেন, এখনো আলোচনার পুরো প্রক্রিয়া বন্ধ হয়ে যায়নি। আলোচনা একটা চলমান প্রক্রিয়ার মধ্যে আছে জুলাই সনদ স্বাক্ষর হয়ে যাবার পরেও। হুম। যেহেতু আলোচনাটা একটা চলমান প্রক্রিয়াতে আছে, সেই কারণে আমার কাছে মনে হয় না যে পুরো বিষয়টি নিয়ে এখনই এতটা হতাশার আছে। আপনি যে নির্বাচনের কথা বলছেন, নির্বাচন ফেব্রুয়ারিতে। সেই নির্বাচনে যেহেতু 15-16 বছর ক্ষমতা দখল করে থাকা একটা শক্তিকে বাংলাদেশের মানুষ, জুলাই অগাস্টের গণঅভ্যুত্থানকারীরা তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, তারা সেই নির্বাচনের যেহেতু অংশীজন নয়, সেই কারণে সেই শক্তি সহ আরো হয়তো অনেকে ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে নানা রকমের অনিশ্চয়তা, জটিলতা, সহিংসতা ইত্যাদি ইত্যাদি করতে চাইতেই পারে। তো সেগুলো মোকাবেলা করেই তো সামনে এগোতে হবে। নানা প্রতিকূলতা আসবে, নানা সংশয় তৈরি হবে, হুম। কিন্তু দিন শেষে গিয়ে নির্বাচনটি হতে হবে, গণতন্ত্রের উত্তরণটা আমাদের ঘটাতে হবে। এবং সরকার সেই জায়গাটিতে খুবই বদ্ধপরিকর। সরকারের আপনি অনেক কিছু নিয়ে সমালোচনা করতে পারবেন, এই কাজটা ঠিক হলো না, ওই কাজটা ঠিক হলো না, তার কাছে এটা প্রত্যাশা ছিল, প্রত্যাশা পূরণ হলো না। আমি তো কিন্তু বলছি না যে কিন্তু সরকার কিন্তু সব আমাদের প্রত্যাশা আসলে পূরণ করে ফেলবে। আশঙ্কাগুলো নিয়ে বিশেষ করে আলোচনা করি যে এরকম হলে কি হবে, এই যদি যদি এরকম একমত না হয়, আবার এদিকে জরুরি বৈঠক হলো যে স্বাক্ষর অনুষ্ঠানের আগের সন্ধ্যায়, তখন প্রধান উপদেষ্টার সাথে সেই বৈঠকে গিয়ে সালাউদ্দিন আহমেদ বললেন যে প্রতিরক্ষা বাহিনীগুলোর সাথে যেন ভারসাম্য নষ্ট না হয়, বা আপনার সাথে সুসম্পর্ক যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, সেরকমটা হলে আমরা অ্যাফোর্ড করতে পারবো না। এই যে এটারও একটা বার্তা, এদিকে এখানে একটা ঐক্যবদ্ধ না হওয়া, সেখানেও একটা নির্বাচন কেন্দ্রিক আশঙ্কা তৈরি হওয়া, সবকিছু মিলে নির্বাচনে একটা গোলযোগ পেকে যাবে না তো? কারণ এই সংখ্যাটা তো করে আসা হচ্ছে বহু আগে থেকে। এটার কোনো কিছুকেই আমি আশঙ্কা মনে করছি না, এটাকে আমি মনে করছি এটা একটা সতর্কতা। হুম। সেই সতর্কতার অংশ হিসেবে যার যে অবস্থান, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বিএনপির কাছে মনে হয়েছে যে এই জায়গাটিতে আমাদের সতর্ক থাকা দরকার। সেই সতর্ক থাকার কথাটা প্রধান উপদেষ্টার সামনে গিয়ে বলেছেন। আগে তো আমাদের দেশে এইরকম রেওয়াজ ছিল না যে প্রধান উপদেষ্টা বা প্রধান নির্বাহীর কাছে গিয়ে এইভাবে কথা বলার কোনো সুযোগ ছিল না। আপনি খেয়াল করে দেখবেন যে বিএনপি নেতা কথা বলছেন যে আপনার প্রতি আমাদের সমর্থন আছে, কিন্তু সেটা আনকন্ডিশনাল না। হুম।
কি শর্ত আছে সেটাও তিনি বলছেন, তিনি সতর্ক করছেন। তো এগুলো তো একটা ইতিবাচক দিক, এটাই তো গণতন্ত্র, এটাই তো গণতন্ত্র উত্তরণের একটা সঠিক পথে আছে আমি সেটার প্রমাণ করে। বিএনপি যা বলছে সবকিছু সেভাবে হতে হবে বিষয়টা সেরকম নয়, কিন্তু বিএনপির সবকিছু বলার সুযোগ আছে। আবার ছোট রাজনৈতিক দল সিপিবি, তাকে আবার অপমান বা অসম্মান করা হচ্ছে না, তারও কথা বলার সুযোগ আছে। তার নেতা যখন যদিও কথা তারা বলছে বলছে, তারা সঠিকভাবে কথা বলতে দেওয়া হয় না, তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়া হয় না। এটা বললেও আমার কাছে এটা খুব একটা বিশ্বাসযোগ্য নয়। আহ, আমি তো আমি তো আমি তো তাদের সব কথাই তারা বলতে পেরেছে, কোন কথা তারা বলতে পারেনি? আমি তো তাদের সব কথাই বলতে শুনেছি। হুম। যে প্রধান উপদেষ্টার সঙ্গে সব কথা হবে। এখন তারা যদি সারাদিন ধরে ফ্লোর চান যে তাদেরই সবকিছু বলবেন, আপনি হিসাব করেন এটা কোন গণমাধ্যম করেছে কিনা জানি না। যদি হিসাবটা এরকম করা হয় যে 2 ঘন্টা মিটিং হয়েছে, সেই 2 ঘন্টার মধ্যে কে 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 কথা বলেছে, কে কে কথা বলে নাই, সব দল তো আর কথা বলে না, সব দল তো কথা বলতে চায় না। সেখানে কথা বলে এনসিপি, সেখানে কথা বলে সিপিবি, সেখানে কথা বলে জামাত, সেখানে কথা বলে আরো 2-4টি রাজনৈতিক দল প্রধান প্রধান ভূমিকায় থাকে। হুম। আমার ধারণা সিপিবি তো যা বলার ছিল তার সবই বলেছে। মানে আমি শুধু সিপিবি বলছি না, ছোট অনেকগুলো রাজনৈতিক দল তারা বলেছে, আবার ওয়ার্কআউটও করেছিল হতে যে পারে, তাদেরকে যথেষ্ট হতে কথা হতে বলতে পারে দেওয়া হয় না। কথা, হতে পারে তাদের কথা বলার সুযোগ তারা একটু কম পেয়েছে, কিন্তু জি। সবকিছু মিলিয়ে যে যা বলতে চায় সেই কথাগুলো আলোচনা হয়েছে কিনা। ধরেন হুম। এমন কি হয়েছে যে না, প্রধান উপদেষ্টার সামনে এই কথা বলা যাবে না, প্রধান উপদেষ্টা রাগ করবেন, মাইক বন্ধ করে দেয়া হবে, তার বিরুদ্ধে মামলা দেয়া হবে, এরকম তো কোনো কিছু হয় না। এই প্রধান উপদেষ্টার সামনে গিয়ে যে যেভাবে পেরেছে সেভাবে তো কথা বলেছে। খেয়াল করে দেখবেন সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টাকে সতর্ক করছেন, বলছেন আমি আপনাকে শর্ত দিয়ে সমর্থন জি। দিচ্ছি। তো এগুলো জি। তো অনেক এই যে গুরুত্বপূর্ণ কথা। সতর্ক করা, আপনি বলছেন সার্বিক বার্তাগুলো, সালাউদ্দিন আহমেদ সহ সার্বিক যে আশঙ্কাগুলো সেগুলোকে আপনি সতর্ক বার্তা হিসেবে দেখছেন। এই সতর্ক বার্তাকে মানে সরকার এখন কি করতে পারে এই সতর্ক বার্তা সতর্ক আমলে বার্তা নিয়ে? অনুযায়ী যাতে এই ঘটনাগুলো না ঘটে, যাতে নির্বাচনের আগে সহিংস পরিস্থিতি তৈরি না হয়, যাতে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করতে না পারে। হুম। চেষ্টা করতে না পারে মানে কি? চেষ্টা করতে না পারে মানে সেটার আগাম ব্যবস্থা নেওয়া। যদি এরকম কোনো কিছু দেখা যায়, পূর্ব পূর্ব ধারণা ঠিক করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারের সতর্ক থাকা, প্রস্তুত থাকা। সরকার যেন হতবিহ্বল না হয়ে না পড়ে একটি ঘটনা ঘটে যাওয়ার পরে। এই জায়গাতেই সবগুলো রাজনৈতিক দল সতর্ক করার চেষ্টা করছে। গণমাধ্যমে যে জি। কথা হচ্ছে, আমি সেই কথাগুলোকে, যে সরকারের সমালোচনা করা হচ্ছে, এই কথাগুলোকেও আমি ঠিক ওইভাবে দেখি যে সরকারকে সতর্ক করা হচ্ছে। কিছু সমালোচনা হয়তো আছে একেবারে অহেতুক, কিন্তু সেই সমালোচনা তারা করছেন তাদের মতো করে, তাদের বিষয়ে আমার কোনো বক্তব্য নাই। আমি সতর্কতা সমালোচনাকে খারাপ হিসেবে দেখছি না। কিন্তু আমি কিন্তু মনে সরকার করছি কি আসলে বার্তা নিচ্ছে, মানে সরকার কি এই বিষয়গুলোকে দেখছে নাকি দেখছে না? কেন করছি এই প্রশ্নটা, কারণ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানেই প্রধান উপদেষ্টা বলছেন, তিনি বলছেন যে জুলাই সনদ যারা করেছে তাদের হাতে নির্বাচন, তিনি বলছেন আমরা আমাদের নির্বাচন নিজেরা করব, পুলিশ এসে কেন ধাক্কাধাক্কি করবে, আমরা ইনশাল্লাহ পারবো। সেই পারার চিহ্ন আজকে রেখে গেলাম। যেই চিহ্নটা দেখলাম ঠিক তার আগেই পুলিশ এসে, আপনি বলছিলেন কিভাবে পিটিয়েছে, বা একদম মানে একটা দৃশ্য তো খুব কিছু কিছু দৃশ্য থাকে না, খুব আবেগে টাচ করে আমাদের, যে একজন জুলাই যোদ্ধার আর্টিফিশিয়াল হাতটি খুলে পড়ে আছে সেটি, মানে এরকম একটা ঘটনা। তার আগে অগ্নিসংযোগ, ভাঙচুর, বিভিন্ন ঘটনা ঘটে গেল। কেমন চিহ্ন রেখে গেলেন আসলে এই ঘটনায়, যে আমরা যে পারবো তার চিহ্ন রেখে গেলেন, পুলিশ দেখেন, ধাক্কাধাক্কি আমরা দরকার যে হবে না? আমরা যে পারবো আমরা যে পারবো এতগুলো রাজনৈতিক দল একসঙ্গে হয়ে আলোচনা করে সেটা আমরা প্রমাণ করেছি যে আমরা পারবো। আমাদের ভেতরে যে শঙ্কা আছে, আমাদের ভেতরে যে আরো অনেক কিছু করার আছে, তার প্রমাণ হচ্ছে এনসিপির এই অনুষ্ঠানে না যাওয়া। আমাদের যে সবচেয়ে শঙ্কা, যে যে ব্যাপারটি, সেটি আপনি আবারও বলছেন, আমি আবারও বলি, এই যে পুলিশের যে আচরণ জুলাই যোদ্ধাদের সঙ্গে, বিশেষ করে যে ঘটনাটির কথা বললেন, যে তার একটি হাত লাগানো হয়েছিল সেটি খুলে পড়ে আছে, এটা এটা অত্যন্ত বেদনাদায়ক এবং অত্যন্ত লজ্জার। এই জায়গাগুলোতেই সতর্কতার ব্যাপার আছে। আর আপনি বলছেন যে সরকার সচেতন থাকলো কিনা, সরকার শুনলো কিনা? সরকারকে অবশ্যই সচেতন থাকতে হবে, অবশ্যই সরকারকে শুনতে হবে, অবশ্যই সরকারকে ব্যবস্থা নিতে হবে। এই যে জুলাই যোদ্ধাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার থেকে অবশ্যই সরকারকে শিক্ষা নিতে হবে, এবং আমি জানি সরকার এই জায়গাটি নিয়ে কাজ করছে, এবং এই রকমের ভুল ত্রুটি, এই রকমের ঘটনা যেন সামনের সময়টিতে না ঘটে, সেটার জন্য কি করা যায়, করণীয় কি, সেটা সরকারের ভেতরে আলোচনায় আছে। সুতরাং সরকার কোনো কথা শুনছে না, এটা মনে হয় বলা বলা ঠিক মানে হবে না। সরকার আসলে কি কাজ করছে? সরকারের যারা অংশীদার হিসেবে রাজনৈতিক দলগুলো আছে, যেমন জামাতের আমির এই ঘটনার তীব্র সমালোচনা করছেন, তিনি বলছেন জুলাই যোদ্ধাদের সাথে এমন আচরণ, মানে তিনি এটাতে খুবই অসন্তুষ্ট। অন্যদিকে সালাউদ্দিন আহমেদ, যিনি এই আলোচনার একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবেও তিনি খুবই গুরুত্বপূর্ণ, তিনি বলছেন যে এখানে এই জুলাই যোদ্ধাদের মধ্যে আসলে ফ্যাসিস্টের মানে পলাতক শক্তি তারা ঢুকে পড়েছে, এই জন্যই তারা আসলে এরকম সহিংসতা করছে। সরকার আসলে কি বিবেচনায়, কেমন বিবেচনায় কাজ করবে?
আর কি প্রথমত করছে কথা এত জামাত এটুকু সময়ের মধ্যে? প্রথমত কথা প্রথমত কথা জামাত বা বিএনপি তো আসলে সরকারের অংশ নয়। তারা সরকারের সমর্থক। এই সরকারকে তারা সমর্থন করছে। কেন সমর্থন করছে? কারণ গণতন্ত্র উত্তরণের জন্য এরকম একটা সরকার দরকার ছিল, সবাই মিলে এই সরকারটাকে তৈরি করেছে, সমর্থন করছেন। আর জামাত যে সমালোচনা করছেন, আরো 10টি পার্টি যে সমালোচনা করছেন, আপনি যে সমালোচনা করছেন, টকশোতে এসে আপনার অতিথিদের সমালোচনা করছেন, এগুলোকে কোনোটাকেই আমি অপ্রাসঙ্গিক বলে, অহেতুক বলে উড়িয়ে দিচ্ছি না। এই সমালোচনাটা করা দরকার। গণতন্ত্রে আমাদের এই সমালোচনাটা শোনার মানসিকতা তৈরি হওয়া দরকার। শুধু শুনলে হবে না, এর থেকে আমাদের শিক্ষা নিয়ে, এর থেকে যে অংশটুকু নেওয়া সম্ভব সেটা নিয়ে কাজ করা দরকার। সালাউদ্দিন আহমেদ এই এই আলোচনা পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সালাউদ্দিন আহমেদের দুই রকমের ব্যক্তিত্ব তৈরি হয়েছে বাংলাদেশে। আমি একটু বলি এখানে, যেহেতু আপনি ওনার সম্পর্কে আলাদা করে বললেন। তিনি যখন দীর্ঘদিন ভারতে আটক থেকে বাংলাদেশে ফিরে এসেছেন, ফিরে আসার পরে তিনি বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে গণমাধ্যমের সামনে এসেছেন। প্রথম অবস্থাতে তার কিছু কিছু বক্তব্য, কিছু কিছু বক্তব্যের ধরন, বাচন ভঙ্গি নিয়ে অনেক আলোচনার চেয়ে বেশি সমালোচনা হয়েছে। তারপরে যখন সালাউদ্দিন আহমেদ এই আলোচনার মধ্যে এসেছেন, জুলাই সনদ কেন্দ্রিক যে সাংবিধানিক আইনগত যে আলোচনার মধ্যে এসেছেন, এবং সেখানে তিনি সংবিধানের প্রতিটি ধারা ধরে ধরে, যেহেতু তিনি একসময় প্রশাসনে ছিলেন, চাকরি করেছেন, তার পুরোটা বিষয় নিয়ে তিনি যেভাবে কথা বলেছেন তাতে সারা বাংলাদেশে তার এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এবং তিনি একজন আইন বিষয়ে, সংবিধান বিষয়ে, রাষ্ট্র পরিচালনা বিষয়ে যে একজন অভিজ্ঞ মানুষ, সেটা তিনি প্রমাণ করেছেন। সেই সালাউদ্দিন আহমেদের মতো এত কি বলবো, অভিজ্ঞ একজন মানুষ, সংবিধান বিষয়ে যার এরকম অগাধ জ্ঞান, আহ, তিনি যখন এই ঘটনাটিকে খুব সরলীকরণ ভাবে বলে ফেলেন যে আওয়ামী দোসররা বা ফ্যাসিস্টের দোসররা এই জুলাই যোদ্ধা নামকরণ করেছে, এটাতে আমি খুবই বিস্মিত হই। এবং আমি তার কাছ থেকে এই বক্তব্যটা কোনো বিবেচনাতেই শুনতে চাই না। এই কথা বলে কোনো কিছু অর্জন করা যায় না, দেশের মানুষকে কোনো মেসেজ দেয়া যায় না। তর্কের জন্য যদি আমি সালাউদ্দিন আহমেদের বক্তব্যটাকে সঠিক ধরে নেই, তর্কের জন্য, আমি মনে করি না এটা সত্যি, তারপরেও তর্কের জন্য যদি ধরে নেই, দেশের মানুষ আসলে এই কথাগুলো শুনতে চায় না। সত্যিই যদি তার মধ্যে ফ্যাসিস্ট ঢুকে গিয়ে থাকে, সেটা শনাক্ত করা দরকার। শনাক্তটা সালাউদ্দিন আহমেদ করবেন না, শনাক্তটা সরকার করবে। সালাউদ্দিন আহমেদের সেই জায়গাটিতে সহায়তা করা দরকার। দুই চারজন থাকলেও থাকতে পারে, কিন্তু সেটাকে কেন্দ্র করে পুরো ব্যাপারটা যদি ফ্যাসিস্টের দোসরদের দিকে চলে যাওয়া হয়, তাহলে এই জুলাই আগস্টের যোদ্ধা তো বিএনপিও, জুলাই আগস্টের যোদ্ধা তো ছাত্র দল, যুব দল, তাদেরও তো বিশাল ত্যাগ, শিবিরও তাদেরও তো বিশাল ত্যাগ। তাই এই সবাইকে এক ধরনের অসম্মান করা হয়। এই কারণেই সালাউদ্দিন এরকমটা আহমেদ আগেও এত দেখেছি, যখন ওই যে হাসপাতালে আহতরা বেরিয়ে আসলেন তখনও বলা হয়েছিল যে এর মধ্যে ফ্যাসিস্টরা ঢুকে গেছে, পলাতকরা ঢুকে গেছে। আমি এই কথাগুলোর খুবই বিরোধী। এই কথাগুলো আমলে এভাবে এত নিচ্ছে না, জি। সরলীকরণ জনাব করা গোলাম উচিত না। মুর্তজা, একটু এটি আসি যেটিতে আসলে আপনিও একটু বেদনাহত হচ্ছেন এনসিপির যোগদান না করা, কিন্তু প্রধান উপদেষ্টা সেই মানে তার বক্তব্যে তিনি বলছিলেন তিনি এটিকে চমৎকার ঘটনা, মানে তিনি খুবই গা শিউরে ওঠার মতো একটা আয়োজন বলে তার মনে হচ্ছে। তার কাছে এটি অবাক কাণ্ড মনে হচ্ছে যে এতদিন ধরে আলোচনা হলো এবং চমৎকারভাবে আলাপ আলাপ করলো এই কিন্তু এই আলাপ আলোচনার পরে যেই চূড়ান্ত যেই দিনটিতে এসে স্বাক্ষর অনুষ্ঠানে আসলো, সেদিন আপনি বেদনাহত হচ্ছেন যে কারণে এনসিপি নাই, যাকে আসলে যেই তরুণদেরকে বা যাদের নেতৃত্বকে প্রধান উপদেষ্টা নিয়োগকর্তা হিসেবে আখ্যায়িত করেন এবং এই জুলাই অভ্যুত্থানে ভূমিকার কারণেই শুধুমাত্র তারা প্রধান দলগুলোর মধ্যে একটি দল হিসেবে সব ক্ষেত্রে বিবেচিত হচ্ছে, প্রধান তিনটি দলের একটি, এবং তারা আসলে এই প্রোগ্রামে যে থাকলো না, সেই বিষয়টি যে প্রধান উপদেষ্টা একবারও বললেন না, এটিতে কি আসলে অবাক হন? রাদার তাদেরকে ছাড়াই সমস্ত জাতি, সমস্ত দল এখানে ঐক্যবদ্ধ হয়ে এসেছেন এরকম বললেন, এটি থেকে একটু অবাক হওয়ার মতো দেখেন, ব্যাপার। তারা এই জুলাই সনদের খুব গুরুত্বপূর্ণ অংশীজন এনসিপি, জুলাই আগস্ট আন্দোলনের নেতারা। প্রধান উপদেষ্টা স্বাক্ষর অনুষ্ঠানে সেই কথাটা বলেন নাই। একজন মানুষ বা একটি সরকার তো কাজ শুধু বা একটি বক্তব্য দিয়েই তো আপনি তাকে বিচার করবেন না। পুরো প্রক্রিয়ার যেহেতু তারা অংশীজন, যেহেতু তারা এই এই জুলাই সনদে বহু কিছু তাদের মতামত অনুযায়ী হয়েছে, কিছু জিনিস তাদের মতামত অনুযায়ী হয়নি, কিন্তু এখনই তো এত হতাশ হবার কিছু নাই। তাদের কথা বলেন নাই মানে তাদেরকে তো আলোচনা থেকে বাদ দিয়ে দেন নাই।
তাদের কথা বলেন নাই বক্তব্যে, এর মানে এই নয় যে এখন আর এনসিপি বলে কোনো কিছু সরকারের কাছে অস্তিত্ব নাই, তা তো নয়। এখনো তো সেই আলোচনাটা চলমান আছে। সুতরাং একটি বক্তব্য দিয়ে, প্রধান উপদেষ্টার একটি বক্তব্য দিয়ে পুরো বিষয়টিকে ব্যাখ্যা করা ঠিক হবে না, প্রথমত। দ্বিতীয়ত কথা, প্রধান উপদেষ্টা যে গা শিউরে ওঠার মতো ঘটনা উল্লেখ করে বক্তব্য রেখেছেন, এটা আসলেও তাই, আমিও তার সঙ্গে একমত। আমি যে জায়গাটাতে নিয়ে বেদনা সিক্ত হচ্ছি, এনসিপির অনুপস্থিতি। আমি জানি না, নিশ্চিত করেই বলা যায় যে প্রধান উপদেষ্টাও সেটা হচ্ছেন, কিন্তু তিনি তার দায়িত্বে থেকে, সেই জায়গাতে থেকে সেই সময় সেই কথাটি হয়তো তিনি বলছেন না। কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে এনসিপি আছে এবং এনসিপি কে এখনো আনার চেষ্টা অব্যাহত আছে। সুতরাং এটাকে আমি আশাহতর জায়গা দেখছি না, একটা বেদনার জায়গা মনে করছি, বেদনার জায়গা আছে। কিন্তু এটাকে কেন্দ্র করে একেবারে সবকিছু ধুয়ে মুছে গেছে, আর কোনো কিছু হবে না, আর কোনো সম্ভাবনা নাই, আমি সেটা মনে করছি না। জি, কিন্তু ভবিষ্যৎ আলোচনায় মানে গা শিউরে ওঠার মতো ঘটনা যখন বলা হয় তখন আসলে কতটা ফিল করি ভবিষ্যৎ আলোচনায় তো এটি নিশ্চয়ই বাদ যাবে না। যে আমি যেটি প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছিলাম যে সংখ্যাতত্ত্ব যেহেতু এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, 25টি দল মানে যারা স্বাক্ষর করলো তাদের নাম না জানা দলও আছে এর মধ্যে, কারো নাম না জানা দল আছে, কয়জন সদস্য সেটি না জানা দল আছে, কিন্তু তবুও সংখ্যাটা গুরুত্বপূর্ণ, এতটি দল। সেখানে এই সংখ্যাটাও কি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কিনা যে অর্ধেকেরও কম দল আসলে স্বাক্ষর করেছে? আমার কাছে মনে হয় অতএব না এই এটি সংখ্যাটা আশাহত হবার গুরুত্বপূর্ণ মতো হয়ে কিছু না, উঠবে। আপনি বলছেন। আমি আসলে এটিও যাই প্রধান উপদেষ্টার আরো কিছু বক্তব্য, এই পুরো বক্তব্য জুড়েই তার কিছু বিষয়ে একটু নজরে আনার মতো। তিনি বলছেন যে সারা বিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়ে আছে আমাদের কাছে, মানে তিনি বলছেন আমাদের কাছে নাকি অনেক দরখাস্ত আসছে তরুণ পাঠান। এখন তো এরকম অবস্থা 26 সালে হাত জোর করে বলবে যে তরুণ পাঠান, মানে এই অবস্থা আমাদের তরুণদের ছাড়া একদম চলছে না। মানে কার্গো ভিলেজ মানে যেখানে আমদানি করা পণ্যগুলি, আমদানি যে বিভিন্ন দেশ থেকে যারা পণ্য আমদানি করেন সেই আমদানিগুলো শুল্ক ছাড় করার আগে যেখানে রাখা হয়, সেখানে অনেক মূল্যবান পণ্য সেখানে রাখা হয়। এটা তো আপনি বুঝতেই পারেন যে বিমানে বিদেশ থেকে পণ্য কে আনে। সাধারণত পণ্য সামগ্রী আনা হয় জাহাজে করে। বিমানে তখনই আনা হয় যখন সেটা মূল্যবান, অতি মূল্যবান হয়, সেন্সিটিভ হয় এবং খুব জরুরি প্রয়োজনে আনা হয়, যে তাড়াতাড়ি রপ্তানি করতে হবে, কিছু একটা পণ্য আনা দরকার। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান পণ্য সামগ্রী সেখানে থাকে। সেখানে আগুন ধরে গেছে এবং আগুন ধরে প্রায় সব কিছুই পুড়ে গেছে। আমি যখন এই কন্টেন্ট করছি, যখন এই ভিডিও করছি, তখনও আগুন সম্পূর্ণ নেভেনি। আমি এই জন্য একটু দেরিও করলাম, কিন্তু আগুন তখনও সম্পূর্ণ নেভেনি। তার মানে এটা শেষ। এবং এই আগুনটা এতই তীব্র ছিল, প্রায় কয়েক ঘন্টা, প্রায় 7-8 ঘন্টা আগুনটা জ্বলেছে, কিন্তু এখনও কখন নিভবে জানি না। যখন আগুনটা জ্বলছিল তীব্রভাবে, আমরা তো টেলিভিশনে ছবি দেখেছি, ভীতিকর একটা পরিবেশ। এটা করতে গিয়ে প্রায় 17-18 জন আগুন নিভাতে গিয়ে আনসারের সদস্যরা আহত পর্যন্ত হয়েছেন। আন্তর্জাতিক বিমান টিমান যেগুলো এসেছিল তারা কেউ এখানে ল্যান্ড করতে পারেনি। সবাই কেউ সিলেটে চলে গেছে, কোথাও কোনো বিমান চট্টগ্রামে ল্যান্ড করেছে, আবার কোনো বিমান কলকাতা চলে গিয়েছে। মানে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা এর আগে কখনো এরকম হয়েছে কিনা আমার জানা নাই, আমি শুনি নাই আর কি। আমার মনে পড়ে না যে এইভাবে এত জিনিসপত্র ক্ষতি হয়েছে। কেন এই আগুনটা ধরলো? এটা হয়তো 2 দিন পরে একটা তদন্ত কমিটি হবে, সেই তদন্ত কমিটিতে আপনি একটা ফল জানতে পারবেন, বলা হবে শর্ট সার্কিটে, কী বলা হবে আমি জানি না, কিছু একটা বলা হয়তো হবে, হয়ে একটা ঠিকঠাক হয়ে গেল। কিন্তু আপনারা কি খেয়াল করেছেন যে আগুন কেন ধরছে? এই কথাটা বললাম যে আগুন, বলবেন হ্যাঁ আগুন তো ভাই ধরতেই পারে, হ্যাঁ ধরতে পারে। তো 5 দিনের মধ্যে 3টা আগুন ধরলো, কিন্তু এটা খেয়াল করেছেন? 14 তারিখে আপনাদের মনে আসছে নিশ্চয়ই, প্রথম মিরপুরের শিববাড়ি এলাকায় একটা পোশাক কারখানায় আগুন ধরলো এবং তার পাশে একটা রাসায়নিক গুদাম ছিল, সেখানে আগুন ধরলো। 16 জন মারা গিয়েছে। খুব বেশি দিন আগে নয় কিন্তু, জাস্ট 14 অক্টোবর, আজকে থেকে 4 দিন আগে ঘটনা। আমরা সবাই ভুলে গেছি। আমাদের না চিন্তা চেতনা, আমাদের অনুভূতি সব বোধহয় ভোতা হয়ে গেছে। আমরা কী নিয়ে যেন ব্যস্ত আছি, খুব ব্যস্ত। আমরা চায়ের টেবিলে রাজনীতি নিয়ে আলোচনা করি। 14টা প্রাণ, তরতাজা প্রাণ, এদের 14টা মানুষের জন্য কিন্তু 14টা ইতিহাস আছে, 14টা স্টোরি আছে। এর মধ্যে আমি দেখলাম যে একটা দম্পতি, নবদম্পতি 1 মাস আর 2 মাস আগে বিয়ে হয়েছিল, দুজনেই মারা গেছে। তো এই যে মৃত্যু, দায় কার? আপনি বলবেন যে হ্যাঁ আগুন তো ধরতে পারে ভাই, আগুন তো অ্যাক্সিডেন্ট। না, ধরতে পারে না, ধরে। পত্রপত্রিকা ঘাটেন তো, ঘাটেন কোন দেশে এই ধরনের কারখানায় কয়টা আগুন ধরে, কোন দেশে কার্গো ভিলেজে আগুন ধরে, দেখান, খুঁজেন, বের করেন।
5 দিনের মাথায় 3টা আগুন, 14, ঠিক একদিন গ্যাপ দিয়ে 16, তারপরে একদিন গ্যাপ দিয়ে 18। 14 তারিখে আগুন ধরলো শিববাড়িতে, মিরপুরে পোশাক কারখানায়। 27 ঘন্টা লেগেছে সে আগুন নিভাতে, 27 ঘন্টা। কেমন আগুন ভাবুন আপনার। তার ঠিক একদিন পরে, মানে 14 পরে 15 তারিখে বাদ দিয়ে 16 তারিখে চট্টগ্রাম ইপিজেটে আরেকটা আগুন ধরলো। এই ইপিজেটে আগুন, ওটা তো অনেকটা বেশ সংরক্ষিত সুরক্ষিত এলাকা। সেখানেও একটা তৈলে কোম্পানি, অ্যাডামস তৈলে, ক্যাব, জিহং, সার্জিক্যাল গাউনটন এগুলি বানায় তারা আর কি। সেখানে একটা 7তলা ভবন, সেই 7তলা ভবনে আগুনে প্রায় মোটামুটি সবই শেষ। এখানে কেউ মারা যায়নি, কিন্তু বিশাল একটা ক্ষতি হয়ে গেছে, সব পড়ে গেছে। তারপরে 17 তারিখে গ্যাপ দিয়ে 18 তারিখে আবার আরও বড় ক্ষতির পরিমাণ। এটা হলো কার্গো ভিলেজে আগুন। 2টার দিকে লেগেছে। আমি যখন আজকে 9:30টার সময় রেকর্ডিং করছি তখনও আগুন জ্বলছিল, নিয়ন্ত্রণে এসেছে, এখন জ্বলছিল, কিন্তু যা ক্ষতি যা হবার তা হয়ে গেছে। তো এখন এটাকে আপনি কী বলবেন? এটা কি কোনো ষড়যন্ত্র হতে পারে? আমি ওই আলোচনায় যাওয়ার আগে আমি 2টো পলিটিক্যাল বক্তব্য আপনাদেরকে পড়ে শোনাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দেশে এখন এই মুহূর্তে সক্রিয় পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে সবচেয়ে বড় পার্টি, ফখরুল ইসলাম আলমগীর কী বলেছেন? তিনি আজকে ঘটনাকে বলছেন যে এই গত কয়েকদিনের আগুন এবং আজকে শাহজালাল বিমানবন্দরের আগুন, এটা নাকি একই সূত্রে গাঁথা। বুঝলেন? উনি বলছেন একই সূত্রে গাঁথা। মানে তাহলে মিরপুরের পোশাক কারখানা, চট্টগ্রাম ইপিজেডের পোশাক কারখানা এবং কার্গো ভিলেজ একই সূত্রে গাঁথা। সূত্রটা কোথায় উনি ক্লিয়ার করেন নাই, বাট সূত্রটা আমাদের জানতে হবে। উনি বলেছেন এসব ঘটনা পূর্ব পরিকল্পিত, তার মানে খুব প্ল্যান করে একই সূত্রের মাধ্যমে এই আগুনগুলি জ্বালানো হয়েছে। শুরু হলো ব্লেম গেম। আমি এটাকে ব্লেম গেম বলবো। আপনি কিভাবে জানলেন একই সূত্রে গাথা? আপনি কিভাবে জানলেন ওই 3টা আগুন একই লোকে লাগিয়েছে? যদি লাগায় তাহলে আপনার যে জানার যে সূত্রটা, সেটা দিয়ে আপনি সরকারকে হেল্প করুন। আমার কথা পরিষ্কার, হেল্প করুন, সরকার বের করুক এই সূত্রটা কে, কারা এটা এই আগুনগুলি জ্বালাচ্ছে। যেহেতু আপনি অভিযোগ করেছেন যে একই সূত্রে গাথা, অতএব আপনার কাছ থেকে আমি প্রাথমিক ইনফরমেশনটা চাই যে কি দেখে কোন কারণে আপনার কাছে মনে হলো 3টা আগুন একই সূত্রে গাথা। হতে পারে কিন্তু আমি ওনার কথা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু উনি সেটা গভর্নমেন্টকে হেল্প করুক, আমরা জানতে চাই সূত্রটা কি। আবার আরেকজন লোক মিস্টার সার্জিস আলম, উনি উল্টাপাল্টা কথা বলার জন্য এরই মধ্যে বেশ খ্যাতি অর্জন করেছেন, নাগরিক পার্টির উত্তরাঞ্চলের উনি মুখ্য সংগঠক। তিনি বলেছেন যে এগুলো স্বৈরাচারের দোসরদের কাজ, তারা দেশকে অস্থিতিশীল করার জন্য এই কাজগুলি করতেছে। আচ্ছা, আমরা এটা পড়ি। উনি কী লিখেছেন? উনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন আর কি। সেই পোস্টে উনি লিখেছেন যে স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা অন্তর্বর্তী সরকারের অন্যতম ব্যর্থতা, বড় ব্যর্থতা, যার ফল বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভোগ করতে হবে। বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না, এগুলো স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ। তথাকথিত তদন্ত কমিটির নাটক বাদ দিয়ে এর পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করা হোক। প্রকৃত কারণ তো আপনি খুঁজেই বের করছেন রে ভাই, আপনি তো বলেই দিচ্ছেন এটা স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ। আর খোঁজাখুঁজির কী আছে? আপনি তো সবচেয়ে বড় সোর্স এখানে। দেখুন, এই ধরনের ঘটনা আমরা আগে দেখতাম। আওয়ামী লীগ আমলে, পুরো আওয়ামী লীগ আমলে এগুলি দেখে এসেছি। কোথাও একটা আগুন লাগতো, তারা একটা শব্দই বের করেছিল, আগুন সন্ত্রাস। এবং সেগুলি কে করতো? সব করতে হলো বিএনপির লোক আর জামাতের লোক। দেখতে দেখতে শুনতে শুনতে ভাই কান চোখ পচে গেছে আমাদের। সমস্যাটা কি হয়? যখন সরকার থেকে বলা হয় অথবা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলে দেন, একটা ব্লেম দিয়ে দেন একটা লোকের উপর যে এটা ওরা করেছে, তখন কিন্তু প্রকৃত অপরাধী অন্য কেউ কিনা এটা কিন্তু আর কেউ খুঁজে দেখে না। তখন পুলিশেরও দায়িত্ব হয় ওই যে স্টেটমেন্টটা যে ওরা করেছে, তাদেরকে ওই কথা অনুযায়ী তাদেরকে এই ষড়যন্ত্রের মধ্যে ঢোকানোটা একমাত্র তাদের লক্ষ্য হয়ে দাঁড়ায়। এখন কি হবে? তাই হবে যে ওরা করেছে। আমি একবার বলেছিলাম, আপনাদের মনে আছে যে ওই সেই যে অক্টোবরের ঘটনা, পুলিশকে মাথা ইট দিয়ে মারা হয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রীরা দেখে সঙ্গে সঙ্গে বলল এটা ছাত্রদলের লোক করেছিল। আমি তখনই প্রশ্ন করেছিলাম যে আপনি যে বললেন ছাত্রদলের লোক, আপনি কী করে জানলেন এটা ছাত্রদলের লোক করছে? তার গায়ে গিয়ে ছাত্রদল লেখা ছিল, তার চেহারা আপনি দেখেছেন, আপনি কী করে বললেন?
আর আপনি যখন ছাত্রদল বলে দিলেন, তখন পুলিশের দায়িত্ব কি হলো? যে ছাত্রদলের কোনো একজনকে ধরে আনা। তো এটা আপনি বলতে পারেন না, আপনি খোঁজেন। এটা বলার মাধ্যমে কি হয় জানেন? প্রকৃত অপরাধীকে আড়াল করার চেষ্টা করা হয়। ঠিক একই কাজ এখন হচ্ছে। এগুলোর মধ্যে অপরাধী আছে, আমি মনে করি থাকতে পারে অপরাধী, কেউ লাগাতে পারে, আবার অ্যাক্সিডেন্টও হতে পারে। তো আমার মনে হয় যে একই সময় পরপর তিনটা হয়, মানে এটা এমনও হতে পারে হয়তো কেউ আগুন দিয়ে লাগায়নি, কিন্তু ওখানে এমন একটা সিস্টেম করে তোলা হয়েছে, এমন একটা আপনার মানে নজরদারিত্বের অভাব ছিল যে সহজে আগুন ধরতে পারত। হয়তো সেখানে প্রকৃতপক্ষে রক্ষণাবেক্ষণের কোনো ঘাটতি ছিল, যারা ঘাটতি যাদের কারণে তৈরি হয়েছে তাদেরকেও আসামি করতে পারেন। তারা কেন এত সেন্সিটিভ জায়গায় তারা কেন গুরুত্ব দিয়ে দেখলো না? দেখুন, আবার এমনও তো হতে পারে দেশের মানে আপনার শিল্পাঞ্চলে এক ধরনের অস্থিরতা কায়েম করে, এক ধরনের আপনার এরকম তাণ্ডব তৈরি করার মাধ্যমে এই দেশের ব্যবসা বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করা, সেটাও তো হতে পারে। আমরা দেখেছি, কিন্তু আপনাদের মনে আছে কিনা জানি না, এ মাসেই এই অক্টোবরের 12 তারিখে বিজিএমইএ কিন্তু নিজেরা একটা প্রেস কনফারেন্স করেছিল, এবং সেই প্রেস কনফারেন্সে তারা বলেছিল, প্রেস ব্রিফিংয়ে তারা বলেছিল যে দেশে এক বছরে মানে অক্টোবরে, তো গত অক্টোবর থেকে এই অক্টোবর পর্যন্ত এই সরকার আসার পর এক বছরে 185টি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। কার আমলে বন্ধ হয়েছে? এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে। 185টা। পৃথিবীতে আমার অনেক দেশ আছে যেখানে 185টা গার্মেন্ট ফ্যাক্টরিই নাই, আর আপনার এখানে এক বছরে 185টা গার্মেন্ট ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এগুলোতে লোকজন চাকরি করতো না? করতো। তো বন্ধ হয়ে গেলে তাদের কি হবে? তারা বেকার হয়ে যাবে। তারা বেকার হয়ে গেছে। কেন বেকার হয়েছে? সুশাসনের ধাক্কায়। আমরা তো ভেবেছিলাম ডক্টর ইউনূসের মতো লোক ক্ষমতায় আসবে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি আসবে, সারা দুনিয়াতে আমাদের ব্যবসা বাণিজ্য একদম রমরমা হয়ে যাবে, খালি ডলার আসবে, ইউরো আসবে, পাউন্ড আসবে। এখন হলো কি, রপ্তানি কমে গেছে এই এক বছরে 5 থেকে 6%। যে শিল্পটার উপর আমরা সবচেয়ে বেশি নির্ভর করি, এক বছরে তার ইনকাম আগে যা রপ্তানি করতো, রপ্তানির মাধ্যমে তো ইনকামটা হয়, আগে যা রপ্তানি করতো তার থেকে 5 থেকে 6% রপ্তানি কমে গেছে। রপ্তানি কমে গেছে মানে বৈদেশিক মুদ্রা আয় বন্ধ হয়ে গেছে। আর এর কারণে এই যে বন্ধ হয়ে গেছে যে এতগুলো পোশাক কারখানা, এর জন্য হাজার হাজার শ্রমিক বেকার হয়ে গেছে এই সরকারের আমলে। আর এখন যখন পোশাক কারখানা, 2টা পোশাক কারখানা আগুন ধরলো, এর নেতিবাচক প্রভাব পড়বে না? পড়বে তো। আমাদের অর্ডার কমে যাবে না? কমবে। তার মানে আগামী বছর হিসাব দেখবেন আরও ভয়ঙ্কর অবস্থা। এবং তার পাশাপাশি এই যে কার্গো ভিলেজে যখন আগুন হয়, তখন এটার মধ্যে মানুষের, যারা নাকি আমাদের এখান থেকে অনেক কিছু নেয়, আমাদের এখান থেকে আমরা যাদের কাছে রপ্তানি করতে পারি, তাদের কিন্তু আমাদের উপর আস্থা কমে যাবে। সবগুলি মিলে ক্ষতি হবে কার? দেশের ব্যবসা বাণিজ্যের। তো যদি আমি এখানে একটা সূত্র খুঁজি যে 5 দিন ধরে আগুন ধরছে, তার আগে কি ধরেছিল, তাহলে কি আমি বলবো সুপরিকল্পিতভাবে এদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে? প্রিয় দর্শক, আপনারা হয়তো বলবেন যে অনেক বড় অভিযোগ করে ফেললাম। হ্যাঁ, ছোট মুখে অনেক বড়ই অভিযোগ করে ফেললাম, কিন্তু অভিযোগটা নিয়ে নিজেরাও একবার একটু চিন্তা করে দেখেন না। এই ধরনের কথাও তিনি বলছেন, কিন্তু অল্প কদিন আগেই পররাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন যে বিদেশিদের কাছ থেকে মানে আমাদের দেশের বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যানের হার বেড়েছে, সেটি শিক্ষার্থীদের জন্য, সেটি যারা কাজে মানে বাইরে কাজ করতে যেতে চান তাদের জন্য এই মানে সুযোগটি কমেছে। এটি একটা উদ্বেগের কারণ। এটি যেমন শিক্ষার্থী, কাজে যাওয়া লোকদের জন্য উদ্বেগজনক, তিনি নিজেও এই বিষয়টিতে উদ্বিগ্ন। এখন আসলে কোনটি বাস্তবতা? প্রধান উপদেষ্টা বললেন আমাদের কাছ থেকে না হলে মানুষের চলছে না, অন্য দেশগুলোর চলছে না, তারা দরখাস্ত করছে, হাত জোর করার মতো অবস্থা দাঁড়িয়েছে। আর পররাষ্ট্র উপদেষ্টা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, তিনি বলছেন যে আসলে আমরা উদ্বিগ্ন। উদ্বিগ্নের যে ব্যাপারটা আছে, আমরা তো আসলে যখন কথা বলি, যখন আলোচনা করি, তখন বাংলাদেশ কেন্দ্রিক অংশটুকু নিয়ে কথা বলি, সেটাই বলার কথা, কারণ আমাদের স্বার্থ সেই জায়গাটিতে। আর আমরা যদি একটু বৃহত্তর প্রেক্ষাপটটা বিবেচনা করি, বৃহত্তর প্রেক্ষাপট ধরুন যুক্তরাষ্ট্রের কথা যদি আপনি বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া এই মুহূর্তে অত্যন্ত কঠোর অবস্থানে আছে।
বাংলাদেশ থেকে যারা ভিসা চাচ্ছেন বড় একটা অংশই এখন ভিসা পাচ্ছেন না। পূর্বের সময়গুলোতে হয়তো বা ভিসা পাওয়ার একটা সম্ভাবনা তাদের ছিল, যারা পাচ্ছেন না। এখন দেখতে হবে যে এই ঘটনাটা শুধুমাত্র পৃথিবীতে বাংলাদেশের ক্ষেত্রেই ঘটছে, নাকি যুক্তরাষ্ট্রের পুরো ভিসা নীতিটিরই একটা পরিবর্তন হয়েছে। আমরা যদি একটা খোঁজ খবর নিতে যাই তাহলে দেখব যে এরকম বহু দেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এরকম হচ্ছে, কিন্তু আমরা আলোচনা করছি বাংলাদেশের অংশটা নিয়ে। শিক্ষার্থীদের পড়তে আসা, ভারতীয় শিক্ষার্থীদের পড়তে যাওয়ার ক্ষেত্রে আসার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং কানাডায় যে পরিমাণ জটিলতা হচ্ছে এবং যে পরিমাণ ভিসা প্রত্যাখ্যাত হচ্ছে, সেই তুলনায় এখনো বাংলাদেশের ক্ষেত্রে কম হচ্ছে। সারা পৃথিবীতেই এটা তার একটা গ্লোবাল ইম্প্যাক্ট পড়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও এটা পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে আছে। না, এটা তো শুধু আরেকটা জিনিস, যুক্তরাষ্ট্র না, মানে কাজের ক্ষেত্রে যারা যান, কাজের ক্ষেত্রে বিশেষ করে আসছি অন্যান্য আমি দেশে যান, আমি যুক্তরাষ্ট্র আসছি তো শিক্ষার্থীরা আসেন। হ্যাঁ, আমি আসছি সেই জায়গাটিতে। কাজের ক্ষেত্রে যারা যাচ্ছেন, এই কাজের ক্ষেত্রেতেও অবৈধ বা অবৈধ বলতে যারা কাগজপত্রহীন ভাবে আছেন, যে দেশের মানুষ যে সমস্ত দেশে বেশি আছেন, সেই সমস্ত দেশের ক্ষেত্রে সেই দেশগুলো অন্য যে কোনো সময়ের চেয়ে একটা কঠোর অবস্থান নিয়েছে। যে এই দেশের এত সংখ্যক মানুষ কাগজপত্রহীন ভাবে আছে, মোটামুটি একটা হিসাব আছে, এই মানুষদেরকে সংখ্যা আরো বাড়তে না দিয়ে সেই দেশের ক্ষেত্রে ভিসা প্রক্রিয়াটা কঠিন করতে হবে। এটা তো সত্যি যে আমরা বাংলাদেশের মানুষ, আজকে ধরেন 1 কোটির বেশি মানুষ বাংলাদেশের বাইরে প্রবাসে আছে। এ কথা সত্যি যে এই যে মানুষগুলো আছেন, এই মানুষগুলো সরকারের কৃতিত্ব ছাড়া, এই মানুষগুলো অধিকাংশ মানুষ এসেছে নিজেদের কৃতিত্বে। যখন যে সরকার ক্ষমতায় ছিল একেবারে 1976-77 সালে, জিয়াউর রহমান যে সময়টাতে ক্ষমতায় ছিল, সেই সময় জিয়াউর রহমানের একটা বিশেষ উদ্যোগে বাংলাদেশের লোক বিদেশে পাঠানোর যে প্রক্রিয়া শুরু হয়েছিল, সেই ধারাবাহিকতায় পরবর্তীতে দেশের সাধারণ মানুষ নিজস্ব উদ্যোগে দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। এখন আমাদের বহু মানুষ, আমরা কোন রকমে থাইল্যান্ড এসেছি, থাইল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় যাওয়ার চেষ্টা করেছি, আমরা দুবাই এসেছি, দুবাই থেকে লিবিয়া গেছি, লিবিয়া থেকে ইটালি যাওয়ার চেষ্টা করেছি। এই যে এই অবৈধ প্রক্রিয়াতে, অর্থাৎ বৈধ পথে কাগজপত্র ছাড়া না যাওয়া, এটা আমরা বাংলাদেশে এখন, আমরা পৃথিবীতে এখন এমন একটা দেশ হিসেবে আলোচনায় আছি। সেই আলোচনাটা হচ্ছে আমরা যে যেদিক দিয়ে পাচ্ছি, ভূমধ্যসাগর থেকে শুরু করে আমরা দেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করছি। এর একটা ইম্প্যাক্ট এই জায়গাগুলোতে পড়েছে, এবং সেই জায়গাগুলোতে শুধু বাংলাদেশ পড়ে নাই, এর মধ্যে নেপাল আছে, শ্রীলঙ্কা আছে, আফ্রিকার বহু দেশ আছে, কোন কোন ক্ষেত্রে ভারত আছে। সামগ্রিকভাবে একটা পৃথিবীর একটা ইমিগ্রেশন সিস্টেমে একটা কঠোরতা এসেছে। ধরেন এই যে আমি কিন্তু কিন্তু এই প্রধান মুহূর্তে, উপদেষ্টা যেভাবে বলছেন যে আমাদের দেশ বিশেষ করে মানে এই তরুণদের পাঠানোর জন্য তারা আমাদের প্রধান কাছে আবেদন, উপদেষ্টা হাত জোর করে প্রধান আবেদনের একটা উপদেষ্টা প্রক্রিয়া যেটা যখন চলে বলেছেন, আসছে, তখন তো দেখেন আমাদের জন্য দরখাস্ত প্রক্রিয়া সহজ বা বিশেষ একটা দেখেন নজর প্রধান থাকবার কথা উপদেষ্টা ছিল, যেটা তাই না? বলেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন সেটা অসত্য বক্তব্য নয়। প্রধান উপদেষ্টা যখন এই বাংলাদেশের ইতিহাসটা আলোচনায় আসে, নতুন করে 24-এর ইতিহাসটা আলোচনায় আসে, তখন দেখা যায় যে যখন একটা দানবীয় শক্তি, সেই দানবীয় শক্তিকে যখন তরুণরা আন্দোলন করে বিতাড়িত করেছে, তখন বাংলাদেশের তরুণরা আলোচনায় আসে। যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর যে সমস্ত জায়গাতে বাংলাদেশের তরুণরা কাজ করছে, সবগুলো জায়গাতে তারা ভালো কাজ করছে, সেই জায়গাটার কথা প্রধান উপদেষ্টা বলেছেন। আমাদের তরুণরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন, ছড়িয়ে পড়ছেন, আরো পড়বেন, সেই জায়গাটার কথা বলছেন। এই যে আমাদের একটা সমস্যার কথা চলছে, আপনি যে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য দিয়ে, দুটি বক্তব্যই সঠিক, একটির সঙ্গে আর একটা কন্ট্রাডিক্ট করে না। একটা সাময়িক পৃথিবীর ইমিগ্রেশন সিস্টেম গ্লোবালাইজেশনের যে প্রবলেম, সেটার সঙ্গে মধ্যে আমরা আছি, কিন্তু এটা কোনো স্থায়ী সমস্যা নয়। বাংলাদেশ থেকে মানুষ আসা বন্ধ হয়ে যায় নাই, একটা জটিলতা তৈরি হয়েছে, কঠোরতা তৈরি হয়েছে, ভিসা প্রক্রিয়ার কঠোরতার কারণে আমরা একটা সাময়িক কিন্তু সমস্যার মধ্যে কিন্তু পড়েছি। পররাষ্ট্র উপদেষ্টা বিশেষভাবে বলছেন বাংলাদেশিদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, এই জন্য আমাদের নিজেদের ঘর গোছাতে হবে। কদিন এই নিজেদের ঘর গোছাতে হবে কথাটাও খুব আলোচনায় আসলো আর কি, যে মানে আমাদের নিজেদের দায় আছে, এর জন্য আমাদের নিজেদের ঘর গোছাতে হবে। প্রশ্নটা হচ্ছে, যদি তারা এত ব্যাকুল হয় আমাদের জন্য, তাহলে তো আমাদের জন্য বিশেষ কোনো প্রক্রিয়া করবে যার কারণে আমাদের ভিসা প্রক্রিয়া কিছুটা সহজ হবে বা বিশেষ কোনো ব্যবস্থাপনা তৈরি হবে, এইটা তাই না? যদি ধরেন আমরা, এইটা যদি ধরেন কোনো একজনের বক্তব্য নিয়ে যদি আমি অহেতুক সমালোচনা করতে চাই, তাহলে আমি এরকম প্রশ্ন করতে পারি যে হুম। আমাদের জন্য বিশেষ ব্যবস্থা করবে। কি ঠেকা পড়ছে, কেন আমাদের জন্য বিশেষ ব্যবস্থা ওই যে করবে তারা আমাদের কাছে হাত যুক্তরাষ্ট্র? জোর করে আসছে, ঠেকা পড়ছে তো তাদের বটেই। ওটা প্রধান আপনি উপদেষ্টা একটা বলছেন প্রতীকী তাদের একটা ঠেকা বক্তব্যকে আছে। সেভাবে ধরবেন কেন? সেভাবে ধরবেন কেন প্রতীকী বক্তব্যকে? বাংলাদেশের যোগ্য মানুষ পৃথিবীর বহু দেশে আছে, তারা আপনার জন্য বিশেষ ব্যবস্থা করবে কেন? প্রধান উপদেষ্টা কি বলেছেন যে সব দেশ আমাদের জন্য বিশেষ ব্যবস্থা করে দিবে?
না তা বলে নাই, কিন্তু সব দেশ নাকি তাহলে আমাদের কাছে, সমস্ত বিশ্ব নাকি তাহলে আমাদের কাছে হাত জোর হ্যাঁ, করবে, এমন বাংলাদেশের একটা যোগ্য অবস্থা মানুষ দাঁড়াচ্ছে। চাওয়া হয়েছে, বাংলাদেশ থেকে যোগ্য মানুষ নিতে চায়। এই মুহূর্তে গায়ানা নামক একটি দেশ আছে যুক্তরাষ্ট্রের পাশে, এই মুহূর্তে তারা বাংলাদেশ থেকে লোক নেওয়ার চেষ্টা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে তারা যোগাযোগ করছে, তারা বাংলাদেশ থেকে লোক নিবে। ইউরোপের কিছু দেশ বাংলাদেশ থেকে লোক নিতে চাচ্ছে। জাপান বাংলাদেশে ইনস্টিটিউশন খোলার সাপোর্ট দিচ্ছে, জাপান বাংলাদেশ থেকে লোক নিতে চাচ্ছে। এই যে আমি তিনটি দেশের কথা বললাম, এর মধ্যে আরো 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 কিছু দেশ আছে। এই দেশগুলো বাংলাদেশ থেকে স্কিল তরুণ লোক নিতে চাচ্ছে। সেটা তো নিতে চাইবেই, নিতে নিতে চাচ্ছে। এই জায়গাগুলো তো বন্ধ হয়ে যায় নাই। আপনি তাৎক্ষণিকভাবে সুবিধাটা হয়তো পাচ্ছেন না, কিন্তু সামনের সময় দিতে পাবেন না সেটা নয়। আপনি যে পররাষ্ট্র উপদেষ্টার কথা বলছেন যে আমাদের নিজেদের সতর্ক হতে হবে, আমাদের নিজেদের সতর্ক হতে হবে মানেটা কি? মানেটা হচ্ছে আপনি দুবাইয়ের ভিসা নিয়ে দুবাইই যাবেন, আপনি দুবাইয়ের ভিসা নিয়ে লিবিয়া হয়ে ইটালিতে চলে যাবেন না। এটাকে বলা হচ্ছে ঘর সতর্কতা করার কথা। আপনি যুক্তরাষ্ট্রে B1 B2 ভিসা এসে বেরিয়ে মানে এখানে বেড়াতে আসবেন, বেড়াতে এসে ফিরে যাবেন, তারপরে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারলে আসবেন, অথবা অন্য কোনো ভাবে আসবেন, আপনি আর অবৈধভাবে সেখানে থেকে যাবেন না। আর যেমন আমি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কথা, আমি এখানে কথা বলছি ওয়াশিংটন ডিসি থেকে। এই পুরো অঞ্চলে আমি যে জায়গাতে বসে কথা বলছি, আমার পেছনে যেটা দেখা যাচ্ছে, এখানে একটা রাস্তা। আগে দেখা যেত যে এখানে মেক্সিকান শ্রমিক, তারপর এল সালভাদর সহ বিভিন্ন জায়গার শ্রমিকরা রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতো, টুকটাক কাজ করতো। এখন যদি আপনি রাস্তায় নামেন, আপনার বাড়ির যদি একটি কাজ হয়, আপনি কোনো শ্রমিক পাবেন না। তাদের হয় আইস ধরে ফেরত পাঠিয়েছে, অথবা তারা সবাই আত্মগোপনে চলে গেছে। এই অবস্থা যুক্তরাষ্ট্রের গত 20 বছরের মধ্যে কখনো ছিল না, এখন সেই অবস্থাটা তৈরি হয়েছে। সুতরাং সেই অবস্থায় অবশ্যই নিজেদের ঘর গোছাতে হবে, অবশ্যই নিজেদের সতর্ক থাকতে হবে, অবশ্যই নিজেদের এই ইলিগাল ভাবে কোনো দেশে আসার জায়গাটা আমাদের সাময়িকভাবে হলেও বন্ধ করতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা সেই জায়গাটা ইঙ্গিত করেছেন। জি, মানে আবার 26 সালে এসে প্রধান উপদেষ্টা বলছেন হাত জোর করে বলবে আপনাদের তরুণ পাঠান। দেখা যাক মানে হাত জোরের সেই প্রক্রিয়াটা কেমন হয়, সেটিও নিশ্চয়ই আপনার সাথে কথা হবে। এবার একটু আসি যে সম্প্রতি খেয়াল করেছেন আপনি যে উপদেষ্টাদের বিরুদ্ধে খুব অভিযোগ ওঠানো হচ্ছে, এবং সেটি প্রধান রাজনৈতিক দলগুলো, এনসিপির প্রধান নাহিদ ইসলাম তো বললেন যে তাদের সেফ এক্সিট খুঁজছেন, তারা আখের গোছাচ্ছেন, তাদের কাছে এটির তথ্য আছে, পরবর্তীতে সময় মতো তিনি ফাঁস করে দেওয়া হবে, এরকম কথা এনসিপির শুধু তিনি না আরও নেতারাও বলছেন। সামান্থা শারমিন থেকে শুরু করে সার্জিস আলমও বলছেন যে মৃত্যু ছাড়া সেফ এক্সিটের কোনো পথ নাই। এদিকে জামাতের নায়েবে আমির তিনি বলছেন যে তার কাছে কণ্ঠ রেকর্ড আছে কয়েকজন উপদেষ্টা এরকম ষড়যন্ত্রে লিপ্ত, প্রশাসন দখলের কথা বলছেন। মানে সবাই আসলে এরকম সরকারের উপদেষ্টাদের দিকে এরকম আঙ্গুল তুলছেন, বিষয়টি আসলে কেমন? এখন এসে এই অবস্থায় দাঁড়াচ্ছে কেন? সবাই তো প্রথম সমর্থন করবার কথা ছিল, করেও প্রথমত আসছিল। কথা প্রথমত কথা সমর্থনের অংশ হিসেবেই আঙ্গুল তোলা। যেহেতু আমি তোমাকে সমর্থন করেছি, যেহেতু আমি তোমাকে সমর্থন করছি, আমার বিবেচনায় তোমার কাজ যদি ঠিক না থাকে, গণতন্ত্রের যে বিউটি, সেই বিউটিতে তার দিকে আঙ্গুল তুলতে হবে, তাকে প্রশ্ন করতে হবে, তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এটা গণতন্ত্রের সৌন্দর্য, সেই জায়গাটাতে আমার কোনো দ্বিমত নাই। এনসিপি সরকারের যে সমালোচনা করছে, এনসিপির নেতারা যে সমালোচনা করছে, নাহিদ ইসলাম যে সমালোচনা করছে, টক শোতে আলোচকরা যে সমালোচনা করছে, এই সবগুলো সমালোচনাটাকে আমি গণতন্ত্রের সৌন্দর্য মনে করি। এর মধ্যে কোনো খারাপ কিছু আমি দেখি না, প্রথমত। আর জামাতের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে যে কণ্ঠ রেকর্ড করা আছে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে। আমার কাছে এই কথাটা গুরুত্বপূর্ণ। প্রথমত কথা, কণ্ঠ কিভাবে রেকর্ড হচ্ছে সেটা আরেকটু খোলাসা করা দরকার। কে রেকর্ড করছে, জামাতের নিজেদের উদ্যোগে রেকর্ড করছে কিনা, এটা পরিষ্কার করা দরকার, 1 নম্বর। দ্বিতীয়ত কথা, কণ্ঠ রেকর্ড থাকা অবস্থাতে জামাত যদি নিশ্চিত হন, জামাতের নেতা যদি নিশ্চিত হন যে কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্র করছে, কোন কোন উপদেষ্টা দেশের জন্য ক্ষতিকর কোনো কাজ করছে, তাহলে তিনি হুমকি দেবেন কেন? তাহলে তো তিনি সেটা প্রকাশ করবেন যথাযথ জায়গাতে, এবং সেই সমস্ত উপদেষ্টাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন। শুধু জামাত নেতা কেন, নাহিদ ইসলামও তো বলছেন যে তাদের কাছে তথ্য আছে, ফাঁস করে দেওয়া হবে সময় মতো। মানে ফাঁস তার করা ক্ষেত্রেও কি উচিত। একই বিষয় প্রযোজ্য? না না না, অবশ্যই ফাঁস করা উচিত। তথ্য থাকলে ফাঁস করা উচিত, তথ্য জবাবদিহিতার আওতায় আনা উচিত। সেটা যেই হোক, এটাকে তো আমি গণতন্ত্রের সৌন্দর্য মনে করি। অবশ্যই কেউ যদি ধরেন আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি যদি সেই দায়িত্ব পালন না করি, আপনার কাছে যদি সুনির্দিষ্ট তথ্য থাকে, আপনি যদি আমার বন্ধু হন, তাহলে বন্ধু হিসেবে প্রথম অবস্থাতে আপনি আমাকে সতর্ক করতে পারেন। কিন্তু আপনি যখন গণমাধ্যমে কথা বলবেন, তখন আর গণমাধ্যমে কথা বললে সেটা তথ্য প্রমাণ দিয়ে কথা বলা উচিত, এবং আপনার দাবি জানানো উচিত যে উনি যুক্তরাষ্ট্রে বসে দেশের স্বার্থের পরিপন্থী কাজ করছেন। সুতরাং আপনি যেহেতু
একজন বাংলাদেশের নাগরিক, আমি যদি দেশের স্বার্থ পরিপন্থী কোনো কাজ করে থাকি তাহলে কোনো না কোনো ভাবে আপনিও ক্ষতিগ্রস্ত। তো সেই ক্ষতিগ্রস্ত মানুষকে তো এই পদে রাখার কোনো দরকার নাই। এই পদ থেকে তাহলে অবিলম্বে তাকে সরিয়ে দেওয়া দরকার। সুতরাং কেউ যদি কারো কাছে যদি সুনির্দিষ্ট প্রমাণ থাকে তাহলে অবশ্যই সেটা প্রকাশ করে বলা হুম। উচিত। আর তাহলে তারা রাজনৈতিক প্রকাশ করছেন না বক্তব্যের কেন? অংশ আপনার কি হিসেবে মনে হয় এই একটা বিশ্লেষণ, সাংবাদিক হিসাবে আপনার একটা বিশ্লেষণ থাকবে, এক, তারা কেন প্রকাশ করছেন না, এবং সরকার এই সমালোচনাগুলো শুনছে শুধু, মানে তারাও কি কোনো সক্রিয়ভাবে কোনো ব্যবস্থা নিতে পারে কিনা? কারণ কিছু কিছু ব্যাপারে সুনির্দিষ্টভাবে অভিযোগ উঠেওছে, যেমন ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ওই যে চাঁদাবাজ রিয়াদ, একজন আওয়ামী লীগের এমপির বাসায়, সাবেক এমপির বাসায় গিয়ে চাঁদাবাজি করতে গিয়ে একরকম ধরা, সেখানেও তিনি বললেন যে উপদেষ্টা আসিফ মাহমুদের সম্পৃক্ততার কথা। তারপরে অনেক অভিযোগ আসলো তার এপিএস থেকে শুরু করে, কিন্তু কোথাও কোথাও কোনো তদন্ত বা কিছুই কিন্তু হলো না। তারপরে সরকার তো আসলে সমালোচনাগুলো শুধু শুনছে, কিছু তো করছে না। আর কিছু করছে না সেটা সামগ্রিকভাবে আপনি যেটা বলছেন এভাবে হয়তো বলা যায়, কিন্তু আমার ধারণা যে সরকার কিছুই করছে না সেটা বলা যাবে না। সরকার নিশ্চয়ই ভেতরে ভেতরে কাজ করছে। আর সুনির্দিষ্ট ঘটনা উল্লেখ করে আপনি যেটা বললেন সেই বিষয়ে আসলে তদন্ত হচ্ছে না, পুরো ব্যাপারটা চাপা পড়ে গেছে, এই মুহূর্তে আমার কাছে সেই তথ্যটা নাই। যেহেতু আমার কাছে এই সুনির্দিষ্ট ঘটনাটির তথ্য নাই, সে কারণে আমি এটা নিয়ে মন্তব্য করছি না। বাট তদন্তগুলো সরকারের হয়তো কাজ শুধু জানতাম তো শোনা যে নয়, হচ্ছে, সরকারের কাজ জানতাম। শুধু শোনা নয়। আর অবশ্যই সরকার, ধরেন আমি যেটাকে গণতন্ত্রের সৌন্দর্য বলছি, যে আপনি সমালোচনা করবেন, নাহিদ ইসলাম সমালোচনা করবে, সালাউদ্দিন আহমেদ সমালোচনা করবে, জামাত সমালোচনা করবে, টকশোর আলোচক সমালোচনা করবে, প্রধান উপদেষ্টার সামনে গিয়ে বলে আসবে যে আপনি এটা করতে পারেন না, আপনি এটা করবেন, আপনার এইটুকু দায় আছে, ইত্যাদি ইত্যাদি কথা। এইটাকে আমি বলছি গণতন্ত্রের সৌন্দর্য। আর সরকারের দায় হচ্ছে যে ঘটনাগুলো বলা হবে সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তার থেকে যেগুলো সঠিক বলে সরকার মনে করবে সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেয়া। কোন ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই কথা যদি কেউ বলেন আমি তাহলে একমত নই। এর অনেক ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে কাজ চলছে, আমি জানি। কিন্তু আপনি আসিফ মাহমুদের ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা বললেন সেটার বিষয়ে এই মুহূর্তে আমার কাছে তথ্য নেই যে কোনো কাজ হচ্ছে না, পুরো ব্যাপারটি চাপা পড়ে গেছে। যেহেতু ওই সুনির্দিষ্ট তথ্যটি মানে আমার কাছে এই কেমন মুহূর্তে ব্যবস্থা নেই। নেওয়া হচ্ছে উপদেষ্টাদের বিরুদ্ধে? আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে জানেন? উপদেষ্টাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কি আপনার? না, ওই যে একটা ঘটনাই বললাম, খুব তো সুনির্দিষ্ট অভিযোগ নেই, এরকম অনেক অভিযোগ আছে, কিন্তু খুব সুনির্দিষ্ট হ্যাঁ, অভিযোগ অনেক আপনি ঠিক অনেক বলছেন। অভিযোগের মধ্যে থেকে ব্যবস্থা নেওয়ার তো নানা প্রক্রিয়া আছে। কোনো ব্যবস্থাতে নেওয়া হয় নাই সেটা তো আমি জানি না, সেটা তো আপনি জানেন না। উপদেষ্টাদের সঙ্গে কথা বলা, তুমি এই কাজ করেছো, এই কাজ আর করবা না, যদি এটা বলা হয়ে থাকে সেটাও একটা ব্যবস্থা নেই। মানে সেরকম কি হয়েছে সুনির্দিষ্ট আপনি অভিযোগ, বলছেন, আপনি ধরুন জানেন, মানে সেজন্যই ধরুন জিজ্ঞাসা করছি। সুনির্দিষ্ট অভিযোগের কথা আপনি যেটা বললেন, যেটা জামাত নেতা বলছেন যে তার কাছে রেকর্ড আছে, ষড়যন্ত্র করছে। জামাত যদি এই সুনির্দিষ্ট অভিযোগটি প্রকাশ করে, তারপরে যদি ব্যবস্থা নেওয়া না হয়, তারপরেও যদি সেটাকে ইগনোর করা হয়, তখন আপনি বলতে পারবেন যে সরকার কোনো কিছু করছে না। আচ্ছা, তাহলে এবার প্রথম প্রশ্ন, কেন প্রকাশ করছে না বলে মনে হয়? তারা কি কোনো, মানে তাদেরও কি কোনো উদ্দেশ্য আছে যে প্রকাশ না করে একরকম ব্ল্যাকমেইল করা? এই প্রশ্নটাও এই কিন্তু প্রশ্নটা আলোচনায় আসছে। আপনাকে জামাতের নেতাকে করতে হবে। এই না, শুধু তো প্রশ্নটা আপনাকে জামাতের নেতা না, এনসিপির নেতা, জামাতের নেতা। এনসিপির নেতাকে করতে হবে যে আপনি কেন প্রকাশ করছেন না, আপনার ভয় কিসের, আপনারা কেন প্রকাশ করছেন না? তারা কি আরো সময় দিতে চাইছেন এই কারণে প্রকাশ করছেন না, বা অন্য কোনো কারণে প্রকাশ করতে চাচ্ছেন না? সেইটা তাদেরকে বলতে হবে। দেশে তো এখন ভয়ের কোনো পরিবেশ নেই। দেশে তো যে কেউ যে কোনো কিছু প্রকাশ করতে পারে, কথা বলতে পারে, আলোচনা করতে পারে। টকশোতে টকশোতে আমি কোনো কোনো টকশো আলোচককে দেখি প্রধান উপদেষ্টাকে জালিয়াত বলতে। কই, তার জন্য তো কোনো মামলা হয় না। প্রধান উপদেষ্টা কি জালিয়াতি করেছেন সেই তথ্য যদি তার কাছে চাওয়া হয় তিনি সেটা দিতে পারবেন না, আমি নিশ্চিত করে জানি। কিন্তু প্রধান উপদেষ্টাকেও তিনি জালিয়াত বলছেন। তো এর জন্য তো কোনো শাস্তি হচ্ছে না কারো। সুতরাং কথা তো প্রকাশ করা যায়, সবকিছু প্রকাশ করতে পারেন এখন। হুম, তাহলে কেন প্রকাশ করছে না, আসলে সেখানেই প্রশ্নটা রয়ে যাচ্ছে। আবার ধরেন প্রশাসনে ভাগাভাগির অভিযোগও সম্প্রতি খুব উঠছে, সেটা হচ্ছে তথ্য উপদেষ্টা একদম মাহফুজ আলম, তিনি বললেন চোখের সামনে ভাগাভাগি হয়েছে, তারপরে সেখানে কোনো কথা, মানে উপদেষ্টা স্বয়ং বলছেন সেখানেও কিছু হলো না, যে ভাগাভাগিটা আসলে কি হলো। আমার এই অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির এসেছিলেন, এই প্ল্যাটফর্মে কথা বলেছি তাকে, তিনি বলছেন যে মাহফুজ আলম অনেক ফালতু কথা বলেন। তিনি এটি বলছেন, কিন্তু তিনি আবার এখন এসে অভিযোগ করছেন যে প্রশাসন দখলের, বিএনপি দিকে ইঙ্গিত করে বলছেন যে দলীয়করণের অভিযোগ উঠছে। সালাউদ্দিন আহমেদ সেই অতি জরুরি বৈঠকে গিয়ে বলছেন যে একটা বিশেষ কমিটি, ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে, তার মাধ্যমে প্রশাসনের একটা একটা রাজত্ব সৃষ্টি করা হচ্ছে, বদলি, পদায়ন, এগুলো নিয়ে তিনি এটাতে খুবই অসন্তোষ প্রকাশ করছেন। মানে প্রশাসন এদিকে চলে যাচ্ছে, ওদিকে চলে যাচ্ছে, এরকম একটা সবাই একে অন্যের দিকে অভিযোগ করছেন। এমনকি খোদ সরকার অভিযোগ করছে, সরকারের কর্তৃপক্ষ অভিযোগ করছে। দেখেন এদিকে কেমন হয়ে এই দেখেন? এই ঘটনাগুলো দিয়ে কি প্রমাণ হয়? এই ঘটনাগুলো দিয়ে প্রমাণ হয় যে সরকারের উপরে কেউই পুরোপুরিভাবে খুশি নয়। পুরোপুরিভাবে খুশি নয়। সরকার কারো কথাই পুরোটা শুনছেন না। সরকার
যে যা বলছে তার মধ্য থেকে এই 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 কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমি বলছি, যে যা বলছেন তার পক্ষ থেকে সরকার তার নিজস্ব বিবেচনায় যেগুলোকে সঠিক মনে করছেন সেই কাজগুলো করছেন। তা জামাতের যে কি মনে কথাটা হচ্ছে, শোনা কারণ হচ্ছে না, মাহফুজ আলম সরকারের অংশ হয়ে তিনি বলছেন চোখের সামনে বিএনপি আর জামাত ভাগাভাগি করে নিয়ে গেল। হ্যাঁ আমি সমগ্র বিষয়টা আলোচনা করেই বলছি যে বিএনপির সব কথা যদি সরকার শুনতো তাহলে তো বিএনপি অভিযোগ করতো না, জামাতের সব কথা যদি সরকার শুনতো তাহলে তো অভিযোগ করতো না, এনসিপির সব কথা যদি সরকার শুনতো তাহলে তো অভিযোগ আসতো না। যেহেতু সবার দিক থেকে অভিযোগ আসছে, সে সবার দিক থেকে যেহেতু অভিযোগ আসছে, সেহেতু বোঝা যায় যে সরকার মোটামুটি ভাবে তার বিবেচনা অনুযায়ী কাজ করছে। এখন তার বিবেচনাটা সঠিক কিনা, তার বিবেচনাটা সব ক্ষেত্রে ঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন, কিন্তু সরকার বিএনপির পারপাস সার্ভ করছে সেটা বলার সুযোগ নাই, জামাতের পারপাস সার্ভ করছে সেটা বলার সুযোগ নাই, ভাগাভাগি এনসিপির করে করছে দিচ্ছে। সেটা সেটা বলার সুযোগ নাই। সবাই কথা বলছেন, সরকার তার মধ্য থেকে তার বিবেচনা অনুযায়ী কাজ করছে, সেটা হয়তো কখনো কারো পক্ষে যাচ্ছে, কখনো কারো বিপক্ষে যাচ্ছে, যখন যার বিপক্ষে যাচ্ছে তখন সে সরকারের সমালোচনা করছে। কিন্তু এটা নিয়ে তো ভাগাভাগি সরকারের শব্দটার মধ্যে কি কোনো মানে একটা একটা বিশেষ প্রশ্ন তৈরি হচ্ছে না, যখন মাহফুজ আলম খোদ বলছেন ভাগাভাগি হয়ে যাচ্ছে, চোখের সামনে হয়ে গেল তার। ভাগাভাগি শব্দটা যখন আলোচনায় আসবে তখন সেটা তো ঘটবেই, কিন্তু